আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ত্রয়ীর আজকের সমাজবিজ্ঞান ক্লাসে। আজকে সমাজবিজ্ঞান প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। সেই চ্যাপ্টারের নাম হচ্ছে অধ্যায় ৩, সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান। সো ক্লাসে যাওয়ার আগে আমি কিছু জিনিস আগে একটু এক্সপ্লেইন করি আপনাদের জন্য, যেন আপনাদের এই পড়াটা আপনাদের জন্য ইজিয়ার হয়ে যায়। প্রথমত আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, একটা দীর্ঘ সময় ধরে আমরা দেখেছি যে শর্ট সিলেবাস ছিল, ফলে কিছু নির্ধারিত চ্যাপ্টারের মধ্যেই আমাদের সমাজবিজ্ঞানের পড়াগুলা সীমিত ছিল। বর্তমান সময়ে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু শর্ট সিলেবাস বলে আর কিছু নেই। তাদের জন্য এখন যে বিষয়টি সেটি হচ্ছে সমগ্র বই তাদেরকে পড়তে হবে, এবং বর্তমান যে বাস্তবতায় এখানে আসলে পড়ালেখা করা ছাড়া ভালো রেজাল্ট করার আসলে সেই সুযোগটা নাই। এবং সেখান থেকেই আমরা ত্রয়ী টিম খেয়াল করলাম যে সমাজবিজ্ঞানের অন্যান্য প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে যে শর্ট সিলেবাসের উপরে কোনো ধরনের কিছু কন্টেন্ট থাকলেও লং যে সিলেবাসটি, অর্থাৎ ওভারঅল যে সিলেবাস, সেখানের অন্তত সমাজবিজ্ঞানের ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে কোনো ধরনের কিন্তু কন্টেন্ট নাই, ফ্রিলি অ্যাভেলেবল কন্টেন্ট নাই। এবং ভালো খারাপ জাজ করার চিন্তাটা তো পরে আসবে যখন কন্টেন্ট থাকবে, কন্টেন্টই আসলে নাই। এবং এরকম একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কিন্তু অধ্যায় ৩, যেটা যদি আমরা একটু ধাতস্থ করতে পারি, একটু অধ্যয়ন করতে পারি, তাহলে সমাজবিজ্ঞানের অনেক কনসেপ্ট আমাদের কাছে এমনিতেই ক্লিয়ার হয়ে যায়। তো আমরা প্রথমেই যে স্লাইডটা দেখতে পাচ্ছি, এইটা ধরে যদি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলেই আপনাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হবে। যেমন আমরা এখানে ইবনে খালদুনের ছবি দেখতে পাচ্ছি, তারপর অগাস্ট কোত থেকে শুরু করে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্স ওয়েবারে গিয়ে জিনিসটা শেষ হয়েছে। তার মানে কি, আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ যেই সমাজবিজ্ঞানীরা রয়েছেন, একদম সমাজবিজ্ঞানের একদম প্রাক্কাল থেকে শুরু থেকে তাদের জীবনীটা আমরা পড়ব, তারা কে কেমন ছিলেন সেটা জানবো, তারা কোন তত্ত্বগুলো দিয়েছেন সেই তত্ত্বগুলো নিয়ে আলোচনা করব। এবং আমি বলে রাখতে পারি, যদি আজকের ক্লাসটি আপনারা ভালোভাবে করেন, আপনাদের সাবজেক্টিভ অবজেক্টিভ এগুলো তো কভার হবেই, এর পাশাপাশি শুধু বিজ্ঞানীদের মতবাদ না, ওই মতবাদ কিভাবে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগে সেটাও আমরা আজকের ক্লাসে ব্যাখ্যা করব। এবং এই চ্যাপ্টারটা ভালো মতো পড়লে ফার্স্ট পেপারের পরের কিছু চ্যাপ্টার, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 10, এগুলো পড়তে আমাদের জন্য খুব ইজি হবে। সরাসরি আমরা আলোচনায় চলে যাব এখন। তাহলে প্রথমে একটু দেখে নেই আজকের আলোচনার বিষয়বস্তু কি। বিষয়বস্তু হচ্ছে 6 জন তাত্ত্বিককে নিয়ে আমরা আলোচনা করব। শুরু হবে ইবনে খালদুনকে দিয়ে, তারপর অগাস্ট কোত, হারবার্ট স্পেন্সার, এমিল ডারখাইম, কার্ল মার্কস, এবং সবশেষে আমরা ম্যাক্স ওয়েবারের সাথে আজকে আলোচনায় নিয়ে আসবো এই তাত্ত্বিকদেরকে। শুরু করি। ভদ্রলোকের নাম হচ্ছে ইবনে খালদুন, তার একটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। ইবনে খালদুনের ব্যাপারে আমরা এখন জানবো, এবং এই যে আজকে আমি অ্যানোটেড স্লাইডটা আপনাদেরকে দিয়ে দিব, এই স্লাইডটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, অনেক অবজেক্টিভ এখান থেকে কভার হয়ে যাবে। বই থেকে যেগুলো আমাদেরকে দাগিয়ে দাগিয়ে পড়তে হয় সেই জিনিসগুলো আপনি একবারেই এখানে কভার করে ফেলতে পারবেন। দ্বিতীয়ত আরেকটা জিনিস, সাবজেক্টিভ বা সিকিউ আমরা খুব সহজেই এখান থেকে অ্যান্সার করতে পারবো যদি আজকের ক্লাসটা আমরা ভালো মতো করি। শুরু করি ইবনে খালদুনকে দিয়ে। ইবনে খালদুনকেই অনেকেই বলছেন, অনেক তাত্ত্বিক ইবনে খালদুনকে বলছেন আধুনিক সমাজবিজ্ঞানের জনক। আমরা যখন এই সোশ্যাল সায়েন্স রিলেটেড টপিকগুলো পড়ি, তখন যেটা হয় আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ তাত্ত্বিকই থাকেন ইউরোপ থেকে। কিন্তু এই জিনিসগুলো কিন্তু একটা সময় যখন মুসলিম বিশ্বে জ্ঞান বিজ্ঞানের অত্যাধিক আমরা ভালো অবস্থা দেখতে পাচ্ছিলাম, তখন কিন্তু এই জিনিসগুলোর গোড়াপত্তন হয়েছে। এবং এই ইবনে খালদুন তাদের মধ্যে অন্যতম একজন। তার বিশাল একটা নাম আছে, সেই নামটা আমার নিজেরও মুখস্থ নেই। তাত্ত্বিক ভাষায় তাকে আমরা ইবনে খালদুন বলে চিনি, তাকে আধুনিক সমাজবিজ্ঞানের জনক বলা হয়ে থাকে। আমরা জানি অনেকেই অগাস্ট কতকে সমাজবিজ্ঞানের জনক বলেন, কিন্তু তার পাশাপাশি সমাজবিজ্ঞানের আলোচনা আসলে যেই ভদ্রলোকের নামটি খুব বেশি উচ্চারিত হয় সেটা হচ্ছে ইবনে খালদুন। এই জায়গায় আমরা লিখেছি তিউনিস। তিউনিস কেন লিখেছি? এখানে তার জন্ম। তাহলে ইবনে খালদুনের জন্ম হচ্ছে তিউনিসে। তিউনিস বর্তমান যে তিউনেশিয়া আছে সেই তিউনেশিয়ার রাজধানী। আফ্রিকান একটি দেশ তিউনেশিয়া, সেটার রাজধানী হচ্ছে তিউনিস, এবং এই জায়গায় জন্ম হয়েছিল ইবনে খালদুনের। এবং এই তিউনিস শহরটি কিন্তু অনেক কারণে গুরুত্বপূর্ণ। আপনারা যদি সাধারণ জ্ঞান পড়ে থাকেন, আপনারা একটা শব্দের ব্যাপারে খুব প্রচলিত থাকবেন, সেটি হচ্ছে আরব বসন্ত। এই যে আরব বসন্ত যেই ধারণাটি একটা সময় 2010 সালে
আরব বসন্ত শুরু হয়েছিল, ফলে আরবের বিভিন্ন দেশের স্বৈরাচারের পতন হয়েছে। এই যে আরব বসন্ত ধারণাটি বা আরব বসন্ত যেখানে শুরু হয়েছে সেটাও কিন্তু তিউনিস। সেই তিউনেশিয়ার রাজধানী তিউনিসে বেন আলীর পতনের জন্য মানুষজন রাস্তায় নেমেছিল এবং সেখান থেকেই আরব বসন্ত শুরু হয়েছিল। তো সেই গুরুত্বপূর্ণ শহরটিতেই জন্মগ্রহণ করেছিলেন ইবনে খালদুন, এবং এখানে বলা হয়েছে উনি একজন আন্দালুসিয়ান মুসলিম ছিলেন। তাইলে আপনাদেরকে আমি একটু ব্যাখ্যা করতে হবে আন্দালুসিয়ান বলতে কি বোঝায়। আন্দালুসিয়ান বলতে সহজ ভাষায় স্পেনীয় মুসলিম ছিলেন। একটা সময় মুসলিমরা স্পেন দখল করেছিল। তারিক বিন জিয়াদের নেতৃত্বে তারা মরক্কো পাড়ি দিয়ে ওইখানে জাবালুত তারিক বা জিব্রাল্টার প্রণালী আছে, সেই প্রণালীটাকে তারা যে ক্রস করে ওই জিব্রাল্টার পাহাড় দখল করে তারা স্পেনে কিন্তু তারা ঢুকে পড়ে, এবং আস্তে আস্তে তারেক বিন জিয়াদের নেতৃত্বে মুসলমানরা স্পেনকে দখল করে এবং সেখানে ইসলামের একটা প্রচার হয়। তো যেই সব মুসলিমরা স্পেনের ওই অঞ্চলটাতে ছিলেন, ওইখানে তারা বংশ বৃদ্ধি করেছেন, এবং সেই ধারার মানুষদেরকে কিন্তু বলা হয় আন্দালুসিয়ান। কারণ স্পেনে যারা ছিলেন সেই মুসলিমদেরকে আন্দালুসিয়ান বলা হয়। এরকম একজন আন্দালুসিয়ান মুসলিম কে ছিলেন? ইবনে খালদুন। এবং তিনি সমাজবিজ্ঞানের প্রাথমিক যেই চর্চাগুলো সেগুলো কিন্তু তার ব্যক্তি জীবনে করেছেন। এরপর আমরা একটু দেখি ওনার জন্ম 27 মে 1332। এই তারিখটা আমরা মাথায় রাখতে পারি। এই 1332 সালে উনি জন্মগ্রহণ করেছেন, এবং তার একটা বড় বর্ণাঢ্য জীবন আছে, সেই জীবনটাকে আমরা দেখার চেষ্টা করব। ইবনে খালদুন তার কর্মজীবনটাকে যদি আমরা দেখি, উনি ছিলেন খাস মুন্সি। কার খাস মুন্সি ছিলেন? সুলতান আবু ইসহাকের। এই আবু ইসহাক ছিলেন একজন হাবশি সুলতান। একজন হাবশি সুলতান ছিলেন আবু ইসহাক। এখন আপনারা একটু মনে করে দেখেন তো, এই হাবশি বা হাবাসা শব্দটা কিন্তু আপনারা আগেও শুনেছেন। কোথায় শুনেছেন? হযরতে বেলালের নাম আপনারা শুনেছেন না? হযরতে বেলাল উনি কিন্তু একজন হাবশি গোলাম ছিলেন। ওই যে হাবাসা অঞ্চলের একজন সুলতান, তার নাম সুলতান আবু ইসহাক, ওনার একজন খাস মুন্সি। মুন্সি বলতে এখন আমরা যেটা বুঝি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যাদেরকে বলা হয়। অনেক সময় দেখবেন যে বড় বড় যারা সিইও থাকে তাদের কিন্তু একজন করে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকে। সে তার কল অ্যাটেন্ড করা থেকে শুরু করে কাগজগুলো পড়ে দেখা, কোথায় কোথায় সে সাইন করতে হবে, মানে এই কাজগুলো করে থাকে। তো এইরকম একজন সুলতান ছিলেন, তার নাম সুলতান আবু ইসহাক। এই আবু ইসহাকের খাস মুন্সি ছিলেন ইবনে খালদুন, এবং এই খাস মুন্সি হয়েছিলেন মাত্র 20 বছর বয়সে। অর্থাৎ ওনার অল্প বয়স থেকেই উনি কিন্তু বেশ ট্যালেন্টেড ছিলেন। নাহলে এত অল্প বয়সে কিন্তু একজন সুলতানের মুন্সি হওয়া খুব কঠিন কাজ। তিনি এই 20 বছর বয়সে এটি করেছিলেন। এরপরে তিনি জীবনে কিছু সময় ব্যয় করেছিলেন আফ্রিকান, তখনকার যে মুসলিম জনগোষ্ঠীগুলো ছিল তাদের মধ্যে তখন বিভিন্ন ধরনের ঝামেলা, বিভিন্ন ধরনের সংঘাত চলছিল। এই আফ্রিকার মুসলিমদের ভিতরে এই সংঘাতগুলোকে তিনি দমন করার জন্য বিভিন্ন সময়ে বার্তাবাহকের কাজ করেছিলেন, কিন্তু দীর্ঘ সময় চেষ্টা করার পরেও তিনি আসলে সফল হন নাই। ফলে তিনি জীবনের একটা সময় এই দুঃখে, এই অপারগতা থেকে আমরা যেটাকে বলি যে নিঃসঙ্গ জীবন যাপন, হ্যাঁ, উনি নিজেকে সবকিছু থেকে আড়াল করে কিছু বছর ছিলেন। এরপরে তিনি অধ্যাপক হিসেবে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ানো শুরু করেছিলেন। সেই বিশ্ববিদ্যালয়টার নাম আল আজহার বিশ্ববিদ্যালয়, যেটা মিশরে অবস্থিত। এই মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়ে আসে তারাই কিন্তু বর্তমান সময়ে তাদের নামের শেষে একটা টাইটেল যুক্ত করে, আজহারি। এবং এই ধরনের অনেক ব্যক্তি আছেন যারা বাংলাদেশের থেকে আল আজহার বিশ্ববিদ্যালয়ে যান, সেখানে তারা বিভিন্ন উচ্চতর ডিগ্রি নেন, বাংলাদেশে এসে তারা ইসলামিক গবেষণা করেন, ওয়াজ করেন। তাদেরকে কিন্তু আমরা তখন তাদের নামের শেষে এই আজহারি শব্দটা দেখতে পাই। সেই আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে তিনি কি করলেন? বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করলেন। বেশ অনেকটা সময় অধ্যাপনা করার পরে তাকে মিশরের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়, এবং মিশরের প্রধান বিচারপতি হিসেবেই তিনি তার জীবনাবসান করেন। তার মৃত্যু হয় এই কর্মজীবনের এই অঞ্চলটাতেই, মানে প্রধান বিচারপতি হিসেবে থাকতে থাকতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একজন মুসলিম পণ্ডিত, তার জীবনটা কিন্তু বর্ণাঢ্য ছিল। একদম খাস মুন্সি থেকে তিনি কাজ করা শুরু করলেন, অধ্যাপনা করলেন, প্রধান বিচারপতি হলেন, এবং
এর পাশাপাশি এই মানে বড় এই জীবনটাতে, বর্ণাঢ্য এই জীবনটাতে তিনি সমাজ বিজ্ঞানকেও কিন্তু কি বলে প্যাট্রন করলেন, সমাজ বিজ্ঞানের সূচনা লগ্নর একটা ধারা তিনি এখানে তৈরি করে দিলেন। পরবর্তীতে যদি আমরা দেখি তাহলে আমরা দেখলাম যে কর্মজীবনের সাথে তার সমাজ বিজ্ঞানের একটা কানেকশন আছে। কানেকশনটা কি? তিনি সমাজের বিভিন্ন বিষয় নিয়ে একটা বই লিখলেন, যে বইটার নাম হচ্ছে কিতাব আল ইবার। এই বইয়ের 3টা খণ্ড, এটা অবজেক্টিভের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এই বইয়ের 3টা খণ্ড, কিন্তু এই বইটাকে শেষ করছেন উনি পরবর্তী সময়ে 7টা খণ্ডে। মানে মূলত 3টা খণ্ড, কিন্তু এটাকে 7টা খণ্ডে ভাগ করা যেতে পারে। এই কিতাব আল ইবার তার জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা, গুরুত্বপূর্ণ কাজ, যেখানে তিনি সমাজের বিভিন্ন জিনিস নিয়ে আলাপ আলোচনা করছেন। এবং এইটার যে প্রথম খণ্ড, সেখানেই তিনি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আলাপগুলা করেছেন। সেই প্রথম খণ্ডের নাম হচ্ছে আল মুকাদ্দিমা। অবজেক্টিভের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট যে আল মুকাদ্দিমা গ্রন্থটি কে লিখেছেন? ইবনে খালদুন। এবং এই আল মুকাদ্দিমা মানে কি? আল মুকাদ্দিমা মানে হচ্ছে ভূমিকা। উনি যে কিতাব আল ইবার শুরু করবেন, এই কিতাব আল ইবার শুরু করার আগে উনি বিভিন্ন জিনিস নিয়ে ভূমিকা দিছে। তখনকার সমাজ কিরকম, সমাজের মানুষ কিরকম, মানুষের চিন্তা ভাবনা কিরকম, মানুষ কি করতে চায় এবং কিছু করার জন্য সে কোন কোন পথে অবলম্বন করে, সমাজের একটা ভূমিকা তিনি সেই জায়গায় দিলেন। সেটাকে বলা হচ্ছে আল মুকাদ্দিমা বা ভূমিকা। এবং এইটা সমাজ বিজ্ঞানের যে মানে জ্ঞানকাণ্ড হিসেবে সমাজ বিজ্ঞানের যেই প্রচার এবং প্রসার, সেখানে একটা বিরাট ভূমিকা রেখেছে। এটার দ্বিতীয় খণ্ড কি? এই বইটার দ্বিতীয় খণ্ডর নাম হচ্ছে আল উমরান। এই ইংলিশে এভাবে বলা হয় উমরান, আবার কেউ কেউ এটাকে উমরানায়াতও বলেছেন। এটাও অবজেক্টিভে আসে, ভেরি ইম্পর্টেন্ট। অবজেক্টিভে আসে যে উমরান বা উমরানায়াত। এখানে তিনি সামাজিক যে ঘটনাগুলাকে ব্যাখ্যা করার জন্য যে প্রত্যয়ে ব্যবহার করেছেন, সেটা হচ্ছে আল উমরান বা উমরানায়াত। এবং এই আল উমরান বা উমরানায়াত ছিল তার কিতাব আল ইবার বইটার দ্বিতীয় খণ্ড। এবং এটা তৃতীয় খণ্ড কি? তৃতীয় খণ্ড হলো আল আসাবিয়া, যেটার মধ্যে উনি গোষ্ঠী জীবনকে ইয়ে করেছেন। এটা নিয়ে বোর্ডে কয়েকবার অবজেক্টিভ আসছে। সেটা হচ্ছে যে আল আসাবিয়া বলতে কি বোঝায়। এখানে গোষ্ঠী জীবন, মানুষের মধ্যে যে একটা সম্পর্ক, এই সম্পর্ক, ভ্রাতৃত্ব, এগুলাকে তিনি আল আসাবিয়া দ্বারা তার গ্রন্থে বোঝানোর চেষ্টা করেছেন। এবার আসি, তাহলে ইবনে খালদুন বই লিখলেন, এই বই থেকেই কিন্তু সমাজবিজ্ঞানের অনেক ধারণা এসেছে। প্রথমে আমরা আল মুকাদ্দিমা দেখলাম, আল উমরান দিয়ে তিনি সামাজিক ঘটনাকে ব্যাখ্যা করলেন। এই সামাজিক ঘটনার কথাই তো পরে ইমিল ডারখাইম বলেছেন, তাই না? যেটাকে আমরা সোশ্যাল ফ্যাক্ট বলে চিনি। তারপরে তিনি কি করলেন? গোষ্ঠী জীবনের কথা বললেন। সমাজবিজ্ঞান মানেই কি? সোশ্যাস মানে কম্পেনিয়ান, সঙ্গীদের সাথে আপনার যে জ্ঞান, বা হচ্ছে সঙ্গীদের ব্যাপারে যে জ্ঞান, তাই না? তাহলে এটা কিন্তু ইবনে খালদুন থেকেই আসছে। এই কারণে আপনারা এখানে পিরিতিম সরোকিন, একজন বিখ্যাত সমাজবিজ্ঞানী, তার নাম হচ্ছে পিরিতিম সরোকিন, ওনার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং গ্যাপলিন, উনিও একজন বিখ্যাত সমাজবিজ্ঞানী, ওনাদের ছবি দেখতে পাচ্ছেন। ওনারা ইবনে খালদুনকে বললেন যে ইবনে খালদুন হচ্ছে আধুনিক সমাজবিজ্ঞানের এক অন্যতম জনক, বা অনেকে আধুনিক সমাজবিজ্ঞানের জনক হিসেবে ইবনে খালদুনকেই প্রপোজ করে থাকেন। এর মধ্যে অন্যতম একজন হচ্ছে বাংলাদেশে যিনি সমাজবিজ্ঞানের জনক। বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনককে বিখ্যাত অবজেক্টিভ এ কে নাজমুল করিম, বাংলাদেশে সমাজবিজ্ঞানের জনক। তিনি বলছেন যে আধুনিক সমাজবিজ্ঞানের জনক হিসেবে যদি কাউকে আমাদেরকে চিহ্নিত করতে হয়, সেটা অবশ্যই হবেন ইবনে খালদুন। তাহলে প্রথমে আমরা ইবনে খালদুনকে দেখতে পেলাম। আমরা দেখলাম যে একটা বর্ণাঢ্য জীবন তিনি কাটিয়েছেন। তিউনিসে জন্ম, মিশরে মৃত্যু, তার মানে জীবনটা তার বিশাল ছিল, বিশাল কর্মযজ্ঞওয়ালা জীবন ছিল। সেখানে তিনি বই লিখলেন কিতাব আল ইবার। সেখানে গুরুত্বপূর্ণ পার্ট আমরা দেখলাম যে আল মুকাদ্দিমা, আল উমরান, তারপর দেখতে পেলাম যে আল আসাবিয়া। এগুলা অবজেক্টিভের জন্য আমরা ভালো করে মনে রাখবো। এবং তাকে কিছু কিছু সমাজবিজ্ঞানী কি মনে করেন? সমাজবিজ্ঞানীরা তাকে আধুনিক সমাজবিজ্ঞানের জনকও মনে করে থাকেন। সামনের দিকে যাই। এখানে একটু আমরা দেখব যে এই যে ভদ্রলোককে দেখা যাচ্ছে, তার সাথে কিন্তু আমাদের একজন খুবই পরিচিত মানুষ,
তার চেহারার আমি খুব মিল পাই। এবং আমি যখন প্রথম এই ভদ্রলোকের চেহারাটা দেখলাম, ওনাকে নিয়ে আমার কনফিউশনে কোনো শেষ নাই। আমি ভাবছি যে আমি মনে হয় হুমায়ুন আহমেদের নাটকের কোনো একজন মানুষকে দেখতে পাচ্ছি। আপনারা একটু বলেন তো এই দুজনের চেহারার আসলে কোনো মিল আছে কিনা? আমার কাছে তো মিল আছে মনে হয়। ওনার নাম ডক্টর এজাজ, এই ভদ্রলোকের নাম হচ্ছে অগাস্ট কোত। এখন ঝামেলা কোথা থেকে শুরু হয়? এই অগাস্ট কোতকে আমি জীবনে চিনছি আমার ইউনিভার্সিটি ওঠার পরে একটা ইংলিশ বইয়ে ওনার নাম আমি দেখলাম। ওনার ইংলিশ নামটা হলো এরকম। জীবনে একটা দীর্ঘ সময় পর্যন্ত তাকে আমি বলছি কমতে কমতে কমতে, ঠিক আছে? কিন্তু যখন এই কমতে কমতে বলা শুরু করছি তখন আমার বন্ধুরা আমাকে বুলি করা শুরু করলো, কারণ এইটার উচ্চারণ আসলে কমতে না, এটার উচ্চারণ হচ্ছে কোত। তো আপনারাও যারা ইংলিশে COMTE দেখলে সামনে থেকে পড়ার একটা চান্স ছিল যে কমতে পড়তেন বা হচ্ছে কমতে এতদিন পড়ে আসছেন, আপনারাও ভালো হয়ে যান যে আসলে এটার উচ্চারণ কমতে না, এটার উচ্চারণ হচ্ছে কোত। এই যে অগাস্ট কোত দেখতে অনেকটা এজাজের মতো, উনি চেহারাটাও ওনার কনফিউজিং, নামটাও ওনার কনফিউজিং, বানানটাও কনফিউজিং। যাই হোক, এই অগাস্ট কোতকে আমাদের খুব ভালো করে পড়তে হবে, কারণ সোশ্যোলজি একটা সাবজেক্ট যে আমরা পড়ি, অগাস্ট কোত না থাকলে এই সাবজেক্টটা আসলে আমরা পড়তে পারতাম না। কারণ এই যে সমাজ বিজ্ঞান, এখানে একটু বানান ভুল হয়েছে, সমাজী বিজ্ঞান লেখা, এটা হবে সমাজ বিজ্ঞান। এই সমাজ বিজ্ঞানের জনক বা ফাদার, আব্বা বলার দরকার নাই, সমাজ বিজ্ঞানের জনক হচ্ছেন অগাস্ট কোত। ওনার জন্ম কোথায়? ওনার জন্ম হচ্ছে মন্টেপিলার, ফ্রান্সে। আমরা জানি যারা ফ্রান্সে জন্মগ্রহণ করে তাদেরকে আমরা বলে থাকি ফরাসি। তার মানে অগাস্ট কোত ছিলেন একজন ফরাসি দার্শনিক। এই যে অগাস্ট কোত, উনি মন্টেপিলার, ফ্রান্সে জন্মগ্রহণ করলেন এবং ওনাকে বলা হচ্ছে সমাজ বিজ্ঞানের জনক। এখন দেখেন, এই যে অগাস্ট কোত, উনি সমাজ বিজ্ঞানের জনক হইতে পারতেন না যদি ওনার এই ভদ্রলোকের সাথে পরিচয় না হইতো। এবং আগের যুগের মানুষদের স্টাইল সেন্স দেখে আমি মাঝে মধ্যে খুব অবাক হয়ে যাই। হ্যাঁ, এত কাপড় পরে তারা থাকতো কেমনে? হ্যাঁ, তো যাই হোক, এই ভদ্রলোকের নাম হচ্ছে সেন্ট সিমো। অগাস্ট কোতের গুরু হচ্ছেন সেন্ট সিমো। সেন্ট সিমো তখন ইংল্যান্ডে শিল্প বিপ্লব হচ্ছে নতুন নতুন করে, আমরা জানি 1800 সালের দিকে ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়। এই শিল্প বিপ্লব হওয়ার পরে দেখা গেল মানুষের মধ্যে অনেক বড় বড় সামাজিক সমস্যা তৈরি হচ্ছে। সেটা কীরকম? মানুষ একা হয়ে যাচ্ছে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মানুষের ডিপ্রেশন বেড়ে যাচ্ছে, সুইসাইড বেড়ে যাচ্ছে, যেটা আমাদের বর্তমান সময়েও আমরা এগুলা নিয়ে অনেক চিন্তা ভাবনা করি, অনেক আলাপ আলোচনা হয় যে ব্যাপারটা আসলে কি, কেন দিন দিন ডিভোর্স, সুইসাইড এগুলা রেট বাড়তেছে। তো তখনও এরকম একটা সমস্যা ছিল যে 1800 সালের দিকে দেখা গেল যে মানুষ যে রুরাল যে সমাজ, গ্রামীণ সমাজ, এটা থেকে আস্তে আস্তে আরবানাইজেশন হচ্ছে, মানুষ শহরের দিকে আসতেছে, কারণ শহরে তখন শিল্প বিপ্লব হয়েছে। শিল্প বিপ্লবের সময় সমাজে কিছু অ্যাবস্ট্রাক্ট চেঞ্জ দেখা গেল, যেটা মানুষ আশা করে নাই, বা এই চেঞ্জগুলো মানুষ এতদিন এগুলোর সাথে ডিল করে নাই। এরকম একটা সময়ে সেন্ট সিমো এই প্রবলেমগুলা কেন হচ্ছে, মানুষ কেন একা হয়ে যাচ্ছে, মানুষ কেন ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, সুইসাইড কেন করতেছে, এগুলা নিয়ে ভাবতে ভাবতে তারা চিন্তা করলো যে না, সমাজকে আন্ডারস্ট্যান্ড করার জন্য আমাদেরকে আরও পড়ালেখা করতে হবে, একটা জ্ঞান কাণ্ড তৈরি করতে হবে। সেটা নিয়ে সেন্ট সিমো কাজ করতেছিলেন এবং তাকে এই চিন্তা চেতনায় হেল্প করতেছিল তার যে স্টুডেন্ট, তার নাম হচ্ছে অগাস্ট কোত। সেন্ট সিমো মারা যাওয়ার পরে অগাস্ট কোত এটা নিয়ে আরো ভাবা শুরু করলেন, কারণ গুরুর দেখানো পথে তিনি হাঁটা শুরু করলেন। এবং একটা সময়, ঠিক আছে, তারা বা তাদের এই চিন্তাগুলো থেকে অগাস্ট কোত একটা নতুন বিজ্ঞানের জন্ম দিলেন, যেটার নাম হচ্ছে সমাজ বিজ্ঞান। এবং উনি 1857 সালে, ঠিক আছে, একটা এই নতুন বিজ্ঞানের জন্ম দেওয়ার পরে এই বছর উনি কি করলেন? মৃত্যুবরণ করলেন। খুব বেশি দিন বাঁচেন নাই, মৃত্যুবরণ করলেন। তাহলে এখন পর্যন্ত তার জীবনে গুরুত্বপূর্ণ কি দেখতে পাচ্ছি আমরা? তার জন্ম ফ্রান্সে। আমরা দেখতে পাচ্ছি যে তার জীবনে একটা বড় পার্ট ছিল সেন্ট সিমোর সাথে তিনি যেই সময়টা কাটিয়েছিলেন। এবং এই সময়টা কেন গুরুত্বপূর্ণ? কারণ তখন শিল্প বিপ্লবের পরবর্তী সময় সমাজে নতুন নতুন ঘটনা ঘটতেছে এবং এগুলার থেকে তারা দুইজন চিন্তা করলেন যে আমাদেরকে নতুন একটা বিজ্ঞান নিয়ে চিন্তা করতে হবে। এবং বেশি চিন্তা করতে করতে 1857 সালে উনি
মারা গেলেন। এবার আসি তার কাজগুলো সম্পর্কে জানতে হবে। ওই যে আমরা বলছিলাম একটু আগে যে উনি কি করতে চাচ্ছিলেন, সমাজ অধ্যয়নের জন্য আলাদা বিজ্ঞান তৈরি করতে যাচ্ছিলেন। প্রথমে তিনি এটার নাম দিয়েছিলেন সোশ্যাল ফিজিক্স, অর্থাৎ সামাজিক পদার্থবিজ্ঞান বা পদার্থবিদ্যা আমরা বলতে পারি। তো এখন যদি এটার নাম হয় সামাজিক পদার্থবিদ্যা বা সামাজিক পদার্থবিজ্ঞান, তাহলে সমস্যাটা কি হয়, মনে হয় এটা পদার্থবিজ্ঞানেরই মনে হয় একটা ধারা, বা পদার্থবিজ্ঞান থেকে ধার করা, পদার্থবিজ্ঞান থেকে জন্ম হওয়া একটা বিষয় এরকম মনে হইতে পারে। কিন্তু বাস্তবে সমাজ বিজ্ঞান হলো এক জিনিস, পদার্থবিজ্ঞান হলো তার থেকে অনেক অনেক ডিফারেন্ট আরেকটা জিনিস। এই কারণে পরবর্তীতে তিনি চিন্তা করলেন এইটা আসলে যেই জিনিসগুলো আমরা পড়তেছি বা পড়াচ্ছি সেইটার সাথে আসলে রেলেভেন্ট না। সেখান থেকে তিনি এটার নাম দিলেন সোশ্যোলজি। তাইলে সোশ্যোলজি শব্দটা প্রথম ব্যবহার করা শুরু করলেন কে? ভদ্রলোকের নাম হচ্ছে অগাস্ট কোত। এবং সোশ্যোলজি তিনি কেন এটার নাম দিলেন, কেন নাম দিলেন? কারণ তিনি এটাকে ভাঙলেন দুইটা ভাগে, একটা হচ্ছে সোশাস আর একটা হচ্ছে লোগোস। সোশাস মানে হচ্ছে সমাজ, এটা শাব্দিক অর্থ সঙ্গী, কিন্তু সোশ্যাল বলতে সমাজকে বোঝায়। আর লোগোস মানে হচ্ছে জ্ঞান। তাহলে সমাজকে নিয়ে যেই অধ্যয়ন বা সমাজ অধ্যয়নের যেই জ্ঞান, সেটাকেই বলা হচ্ছে কি সোশ্যোলজি। উনি এটার নাম করতে চেয়েছিলেন সোশ্যাল ফিজিক্স, কিন্তু পরবর্তীতে এটার নাম তিনি করলেন সোশ্যোলজি, এবং সেই সোশ্যোলজি কিন্তু আমরা আজ পর্যন্ত পড়ে যাচ্ছি। এবার আসি, উনি দুইটা বই লিখছেন, ভেরি ইম্পর্টেন্ট। এর মধ্যে একটা হচ্ছে পজিটিভ ফিলোসফি। এ কারণে তাকে পজিটিভিজমের জনকও বলা হয়। আচ্ছা, তাহলে পজিটিভিজম মানে কি? পজিটিভিজম মানে হচ্ছে, বাংলা যদি আমরা এটাকে করি, এটার নাম হচ্ছে দৃষ্টবাদ। এটার নাম হচ্ছে দৃষ্টবাদ। আচ্ছা, সহজ কথায় পজিটিভিজম হচ্ছে, উনি বলতেছেন যেই যেই জিনিসগুলা অভিজ্ঞতা লাভ করা যায় সেগুলাকেই আমি ঘটনা হিসেবে কাউন্ট করব, এর বাইরে কোনো কিছুকে আমি আসলে আমার আলোচনায় কাউন্ট করতে চাই না। বিষয়টা কি, উনি অভিজ্ঞতার কথা বলছে। অভিজ্ঞতা মানে কি? ধরেন যেই জিনিসগুলা পরীক্ষা করা যায়, পরীক্ষা করে বাস্তবায়ন করা যায়, হ্যাঁ, সেগুলাকেই উনি বলতেছে যে এটা এম্পেরিক্যাল বা অভিজ্ঞতালব্ধ যে জিনিসগুলো আছে সেগুলাই জ্ঞান, বাকিটা জ্ঞান না। যেমন ধরেন আমরা বিভিন্ন জিনিস অভিজ্ঞতা লাভ করতে পারি। ধরেন কোনো একটা জিনিস আমাদের সামনে আসলে আমরা ইন্দ্রিয় দিয়ে সেটা ঘ্রাণ নিতে পারি, চোখে দেখতে পারি। তো তার কথা হলো যেগুলো এইভাবে অভিজ্ঞতা লাভ করা যায় সেটাই জ্ঞান। এর বাইরে যেটা মানুষ চিন্তা করে, ধরেন ভূত পেত্নী, এটা তো আসলে প্রমাণ করা সম্ভব না যে পৃথিবীতে ভূত আছে নাই। হ্যাঁ, মানে অ্যাটলিস্ট ইয়ের কথা, মানে অগাস্ট কোতের কথা হচ্ছে যে এগুলো তো প্রমাণ করা সম্ভব না। যেটা প্রমাণ করা সম্ভব না সেটাকে আমি আমার জ্ঞানের আলোচনায় আনবো না। আমি জ্ঞানের ভিতর সেই জিনিসগুলো নিয়েই কথা বলবো যেগুলো আসলে পরীক্ষা করে প্রমাণ করা সম্ভব। এই যে একটা নতুন ধারণা উনি দিলেন, এটাকেই বলা হচ্ছে পজিটিভিজম বা দৃষ্টবাদ। এই বইটা 3টে স্টার দিয়ে আমি এখানে আপনাদেরকে মার্ক করে দিচ্ছি। পজিটিভ ফিলোসফি কে লিখেছেন? অগাস্ট কোত। ভেরি ইম্পর্টেন্ট অবজেক্টিভ। এটা 6 খণ্ডে প্রকাশিত হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবজেক্টিভ। এটা 6 খণ্ডে প্রকাশিত হয়েছে, এটা অনেকবার অবজেক্টিভে এসেছে। এর বাইরে ওনার আরেকটা বই আছে, আপনাদেরকে কনফিউজ করতে চাইলে এখান থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে। পজিটিভ পলিটি, একটা হচ্ছে পজিটিভ ফিলোসফি আর একটা হচ্ছে পজিটিভ পলিটি। এই পলিটি বইটা আবার 4 খণ্ডে প্রকাশিত। তাহলে এইটাও অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। আপনি পরীক্ষা যখন আসবে অবশ্যই আপনি ভালো করে খেয়াল করবেন কোন বইয়ের নাম আপনার কাছে চাওয়া হয়েছে। এটা কি পজিটিভ ফিলোসফি নাকি পজিটিভ পলিটি? যদি পজিটিভ ফিলোসফি হয় তাহলে এটা 6 খণ্ডে প্রকাশিত, আর যদি পজিটিভ পলিটি হয় তাহলে এটা 4 খণ্ডে প্রকাশিত। এটা আপনাকে অবজেক্টিভে দাগাতে হবে। এবার আসি ওনার এই যে সমাজবিজ্ঞান, এই সমাজবিজ্ঞানে ওনার অবদানটা কি। উনি ওনার যে পজিটিভ ফিলোসফির আলাপ বা পজিটিভিজমের যে আলাপ, সেখানে উনি ত্রয় স্তরের সূত্র দিয়েছে। ত্রয় স্তর মানে কি? 3 স্টেজ, 3টা স্টেজ। আপনারা এখন যেই প্ল্যাটফর্মে এটা দেখছেন এটার নামও কিন্তু ত্রয়ী, ঠিক আছে? ত্রয়ী কারণ 3 জন মানুষ এটার উদ্যোক্তা,
ছিলেন, 3জন মানুষ মিলে শুরু করেছেন। ঠিক একইভাবে ত্রয়ীতে ক্লাস করে এখন আপনারা ত্রয় স্তরের সূত্র পড়বেন, 3টা স্তর। উনি বলছেন প্রত্যেকটা সমাজ 3টা স্তরের মধ্যে দিয়ে যায়। এর মধ্যে 1 নাম্বার হলো ধর্মতাত্ত্বিক স্তর, যেটা প্রাচীন যুগ থেকে 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। তাহলে এটা অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। এখন আপনাদেরকে ব্যাখ্যা করে দিতে হবে, সেটা হলো ধর্মতাত্ত্বিক স্তর কি। অগাস্ট কোত বলতেছে প্রাথমিক দিকে মানুষ অনেক কিছু বুঝতে পারতো না। যখন তারা সেই জিনিসগুলা বুঝতো না, সেই জিনিসগুলাকে তারা মনে করতো যেটা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, ঈশ্বরের পক্ষ থেকে হচ্ছে, বা অন্য কিছু পক্ষ থেকে হচ্ছে, যেটা আমার জ্ঞানের মধ্যে নাই। সে সব কিছুকে ধর্ম দিয়ে ব্যাখ্যা করতো। এই কারণে আদিম ধর্মগুলাতে দেখবেন তারা গাছের পূজা করে, গাছ, নদী, ঠিক আছে, হ্যাঁ, সে চিন্তা করতো গাছে তো ফল ধরে, এটা আমি খাইতে পারি, হ্যাঁ, নদী তো পানি এনে দিচ্ছে, সেখানে মাছ পাওয়া যাচ্ছে, এটা আমি খেতে পারতেছি। এখন কেন গাছে ফল ধরে, কেন নদীতে পানি বহমান হয়, কেন ঝর্ণা সৃষ্টি হয়, এগুলা সে জানতো না। ফলে সে যেটা সামনে পাইতো সেটারই সে কি করত, পূজা করা শুরু করতো। সে মনে করতো সেটাই তার ঈশ্বর। এইটা অগাস্ট কোত বলেন আর কি। ফলে প্রাথমিক দিকে মানুষ যেইটাই ব্যাখ্যা করতে পারতো না, ব্যাখ্যা থাকতো না, সেটাকেই সে ধর্ম দিয়ে ব্যাখ্যা করত। 1300 সাল পর্যন্ত এই প্রবণতাটা বেশি ছিল বলে অগাস্ট কোত মনে করেন। ফলে সে এই প্রথম স্তরের নাম দিছে ধর্মতাত্ত্বিক স্তর। এবার আসেন 2 নম্বর স্তরে কি আছে, অধিবিদ্যাগত স্তর। এটা আমার খুবই খুবই পছন্দের একটা শব্দ। এটার ইংলিশ শব্দটা হচ্ছে মেটাফিজিক্যাল। মেটাফিজিক্যাল। আচ্ছা, মেটাফিজিক্যাল জিনিসটা কি, অধিবিদ্যাগত জিনিসটা কি? জিনিসটা হইল যেই যেই জিনিসগুলো আপনি ফিজিক্স দিয়া, সূত্র দিয়া, তত্ত্ব দিয়া, লজিক দিয়া ব্যাখ্যা করতে পারবেন না, সেগুলোই হলো মেটাফিজিক্যাল। ব্যাপারটা কি, আমার খুব ভয় লাগে একটা জিনিস, সেটা হলো ভূত। ভূতের নাম শুনলেই আমি ভয় পাই। আপনারা দেখার কথা যে ভূত বলার সাথে সাথে আমার শরীরটা একটা কাঁপন দিয়ে উঠছে। এখন পৃথিবীতে ভূত আছে কি নাই, হ্যাঁ, এই জিনিসটা কি আপনি লজিক দিয়ে ব্যাখ্যা করতে পারবেন মানুষকে? এটা মানুষের লজিকের বাইরে, এটা ফিজিক্সের বাইরে। ফিজিক্স দিয়ে এই জিনিস ব্যাখ্যা করা পসিবল না। এরকম জীবনে অনেক কিছু আছে যেটা ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা পসিবল না। যেমন সিম্পল আমি যদি বলি, ডিপ্রেশন একটা জিনিস, এটা তো আপনি আসলে লজিক দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। একটা মানুষের দেখবেন যে কাপড় চোপড় নাই, খাবার দাবার নাই, সে বেঁচে আছে, খুশি আছে। আবার একটা মানুষের সব কিছু আছে, তারপরেও সে ডিপ্রেসড। এই যে জিনিসটা, এটা তো আপনি আসলে কোনো লজিকের মধ্যে দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। সো কিছু কিছু জিনিস থাকে যেটা লজিক দিয়ে ব্যাখ্যা করা যায় না, ফিজিক্স দিয়ে, বিজ্ঞানের সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায় না। এই ধরনের চিন্তার চেতনা মানুষের ভিতর যখন আসছে, মানুষ যখন এগুলো ব্যাখ্যা করতে পারতো না, সেই সময়টাকে তিনি বলতেছেন অধিবিদ্যাগত স্তর। এই টাইমে মানুষ কোনো কিছুর কোনো লজিক টজিক খুঁজে পাইতো না, জাস্ট তার যেটা মনে হইতো সেটাই সে করার চেষ্টা করত, সেটাকেই সে সেভাবে মেনে নিত। হ্যাঁ, এই যে বিষয়গুলা, এটাকে বলা হচ্ছে অধিবিদ্যাগত স্তর। 3 নম্বরে উনি আয়সা বলতেছে এটা হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। যখন মানুষ বিজ্ঞানমুখী হইল, মানুষ তখন সবকিছু এম্পেরিক্যালি দেখা শুরু করলো। এম্পিরিক্যাল, এম্পিরিক্যাল মানে কি, অভিজ্ঞতার উপর ভিত্তি করে। বৃষ্টি হচ্ছে, মানুষ এটাকে অভিজ্ঞতা দিয়ে যাচাই করা শুরু করলো। মানুষ দেখলো বৃষ্টি কেন হচ্ছে, এটার কারণ সে খুঁজে বের করার চেষ্টা করলো, বৈজ্ঞানিক কারণ। কিরকম, যে এখানে অনেক পানি ছিল, এটা সূর্যের তাপে বাষ্প হয়েছে, বাষ্প হয়ে মেঘ হয়েছে, এই কারণে আবার বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, সো প্রত্যেকটা জিনিসকে মানুষ এই পর্যায়ে এসে পজিটিভ ওয়েতে, মানে পজিটিভ মানে হচ্ছে সে পরীক্ষণের মাধ্যমে যাচাই বাছাই করে একটা পজিশনে আসবে, একটা সিদ্ধান্তে আসবে। সামাজিক বিষয়ের ক্ষেত্রেও সে যাচাই বাছাই করে একটা সিদ্ধান্তে আসবে। এটাকেই সে বলতেছে দৃষ্টবাদী স্তর। তাইলে অগাস্ট কোত বলতেছে মানুষ আদিম যুগে সবকিছু ধর্ম দিয়ে চালাই দিত, এরপরে সে যেটা ব্যাখ্যা করতে পারতো না সেটাকে সে অধিবিদ্যার আন্ডারে ফেলে দিছে, এবং লাস্টলি মানুষ যখন আরো অনেক বেশি সভ্য হয়ে গেছে, তখন সে বিজ্ঞানের সহায়তায়, বিজ্ঞানের হেল্প নিয়ে সে আসলে জিনিসগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করতেছে। এইটার কথাই, দৃষ্টবাদী স্তরের কথাই অগাস্ট কোত বলতেছে যে এই জায়গাতে এসেই সমাজ বিজ্ঞানের সূত্রপাত হইতেছে। কেন? মানুষ তখন সামাজিক সমস্যাগুলাকে তার অভিজ্ঞতার ভিত্তিতে, হ্যাঁ, তার চিন্তা চেতনার জায়গা থেকে, হ্যাঁ, যৌক্তিক ওয়েতে সে ব্যাখ্যা করার চেষ্টা করতেছে। এটাকে সে বলতেছে দৃষ্টবাদী স্তর।
এম্পেরিক্যাল বা পজিটিভ স্টেজ। এরপরে আসি, উনি দুইটা আলাপের কথা বলছেন, একটা হইল সামাজিক স্থিতিশীলতা আর একটা হইল সামাজিক গতিশীলতা। এই দুইটাকে নিয়ে অবজেক্টিভ আসে, অনেকবার আসছে। হ্যাঁ, যে অগাস্ট কোত সামাজিক স্থিতিশীলতা এবং সামাজিক গতিশীলতার ধারণা দিয়েছেন। এভাবে আসে যে সামাজিক স্থিতিশীলতা সামাজিক গতিশীলতার ধারণা কে দিয়েছেন, থিওরিজদের নাম থাকে নিচে, এর মধ্যে একটা থাকে অগাস্ট কোত, আপনি দাগাবেন। এবং এটার মাধ্যমে কি হয়, এটার মাধ্যমে সমাজ পরিবর্তন হয়। তো আমি একটু দেখাই যে কিছু জিনিস আছে যেটা সমাজকে স্থির রাখার চেষ্টা করে, যেমন আইন। আইনের মাধ্যমে আপনি সমাজে একটা শৃঙ্খলা রাখার চেষ্টা করেন, বেআইনি কাজ আপনি হইতে দেন না। তারপরে আমাদের প্রথা কালচার, এই জিনিসগুলা সমাজে একটা স্থিতিশীলতা রাখার চেষ্টা করে। আমাদের যে ড্রেস আপ, আমাদের যে চিন্তা চেতনা, ঠিক আছে, এগুলা কিন্তু আমাদের প্রথা এবং কালচার থেকে কিন্তু অনেক বেশি আপনার কি বলে মোটিভেটেড। আপনি দেখবেন বাংলাদেশের মানুষ একরকম জামা কাপড় পরে, নাইজেরিয়া আরেক রকম জামা কাপড় পরে, এখানে আবহাওয়ার ব্যাপার স্যাপারও থাকে, বাট কালচার একটা গুরুত্বপূর্ণ জিনিস। ফলে আপনি আপনার ভাষা, আপনার কথাবার্তা, এগুলোর মধ্যে মোটামুটি একটা স্থিতিশীল অবস্থা কিন্তু প্রায় সময়ই দেখতে পাইবেন। এখন সমাজ কি সবসময় স্থিতিশীল থাকে? অগাস্ট কোত বলতেছেন না, মাঝে মধ্যে সমাজের প্রয়োজনে সমাজ গতিশীল হয়। এবং এই গতিশীলতা কিরকম? ধরেন একটা দেশে চলতেছে 17 বছর ধরে স্বৈরাচারী একটা সরকার, তারপর মানুষজন রাস্তা নেমে গেল, বিপ্লব করলো, বিপ্লব করে পরিবর্তন নিয়ে আসলো, তাহলে এটা একটা গতিশীলতা, মানুষ চেঞ্জ আনতেছে। আবার অনেক কিছু, ধরেন আমরা আকাশ সংস্কৃতির কারণে আমাদের স্টাইলিং সেন্সে কিন্তু অনেক চেঞ্জ আসে, আমাদের ভাষার জায়গায় অনেক চেঞ্জ আসে। যেমন আম, এখন জেন আলফা চলে আসছে, অনেক কিছু আমি বুঝি না ওদের কথাবার্তা, ওরা ওরা এখন একটু একটু বুঝি। তারপরে আরো কি যেন রেজ বেটও বুঝি, মানে যেগুলো বুঝি সেগুলোই আলাপ করতেছি, এগুলো আগে বুঝতাম না। হ্যাঁ, ওরা ফার্মিং, আমি ভাবছি যে কোনো একটা কিছু মনে হয় ফার্মিং করে, ওরা ফার্মিং মানে হলো যে কোনো কোনো ফসল সম্ভবত উৎপাদন করে, বাট না, এখন দেখি যে এরকম এরকম করে বলতেছে যে এটা অনেক ওরা ফার্মিং হচ্ছে। তো হচ্ছে মানে এটাও একটা কি চেঞ্জ আসতেছে, বিভিন্ন আপনার কি বলে সামাজিক ফেনোমেনার কারণে এই চেঞ্জগুলা হচ্ছে। তারপরে ভাষা কিন্তু আমি ধরেন এখন যারা হচ্ছে যে যাদের বয়স 10 বছর 12 বছর, তাদের সাথে ডিসকাশনে গেলে আমি ওদের অনেক কথাই বুঝি না, বিকজ তাদের ল্যান্ডস্কেপটাই আলাদা, তাদের চিন্তা চেতনা ডিফারেন্ট। তারপরে স্টাইলিং সেন্সেও আমি একটা পার্থক্য দেখতে পাই। যেমন আমাদের টাইমে কেউ যদি খুব ঢোলা প্যান্ট পরতো, বুটকাট যেটারে আমরা বলি, ফ্লেয়ার যেটারে বলি, পুরুষরা এটা পরলে তো রীতিমতো তাকে হেনস্থা করা হবে। মানে লাইক আমি যখন স্কুল কলেজে পড়ছিলাম, হ্যাঁ, তখন তো এগুলো আমরা চিন্তা করতে পারতাম না যে আমরা আমরা ওই স্টাইলে এটা অত বেশি মানে অ্যাডাপটিভ ছিল না। কিন্তু এখন আপনি ওল্ড মানি স্টাইলের অনেক দেখবেন যে জামা কাপড় চলতেছে। যেমন আমার ছোট ভাই, ও খুবই ঢোলা প্যান্ট পরে, ঠিক আছে, এটা কারণ কারণ এই চেঞ্জগুলো আসতেছে আকাশ সংস্কৃতির কারণে। আমাদের আদার যেই এখন সোশ্যাল মিডিয়া আছে, গ্লোবাল ভিলেজ আমরা হয়ে গেছি, সো সেগুলোর ফলে আমাদের ভাষা, আমাদের চেতনা, আমাদের কথাবার্তা সব কিছুতে চেঞ্জ আসে, এবং এই চেঞ্জ আসাটাই স্বাভাবিক। ঠিক আছে, একটা সময় যে ধরেন আজকে আমি করতেছি, একটা সময় আমরা এটাকে বলতাম রমজান, এখন রমাদান, তারপরে আরো কত কিছু, এটাকে আমি নেগেটিভ বলতেছি না, আমি বলতেছি যে চেঞ্জ এরকম। তারপরে ধরেন আমার বাবা মার বিয়ের সময় আমি দেখছি যে আমার বাপ আমাকে প্রায় সময় গল্প করে যে ওই মেয়ে দেখতে গেছে, আম্মাকে সবার পছন্দ হয়ে গেছে, বিয়ে পড়ায় চলে আসছে। হ্যাঁ, আর ওই সময় বিয়ের অনুষ্ঠান মানে কি, বিয়ের অনুষ্ঠান মানে হইলো যে সিম্পলি গ্রামের যত মানুষ আছে সবাইরে দাওয়াত দিবে, প্যান্ডেল টানায় খাওয়ান দিয়ে দিবে, সবাই সবার মতো গোস্ত খাবে আর দোয়া করবে, চলে যাবে, শেষ। দ্যাটস দ্য বিয়ের অনুষ্ঠান। বাট আমি যখন বিয়ে শাদী করার প্ল্যান ট্যান করি, বা আমি যখন ইনস্টাগ্রাম দেখি, তখন আমি তো দেখি যে না, হালদি নাইট ভালোই তো লাগে, মেহেন্দি নাইট, তারপরে সঙ্গীত ভালোই তো লাগে, যদি এরকম একটু করতে টরতে পারি তাহলে তো মনে হয় খুবই মানে একটু ভালোই হবে আর কি। তারপরে আবার একটু সুন্দর করে আপনার এটারে কি বলে ওয়েডিং শ্যুট টুট করে, হ্যাঁ, এইভাবে টানে, মানে টানে বলতে কি মানে আমি বুঝাইতে চাচ্ছি যে মানে জিনিসগুলা খুব ভালোই লাগে আমার কাছে। তো আমি বিয়ে করলে চিন্তা করি যে না, 4-5 দিন ধরে অনেক ফাংশন টাংশন করে সবাইকে দাওয়াত টাওয়াত দিয়ে অনেক
মজা টজা করে একটু নিজেও সুন্দর মতো সেজে টেজে একটু ভিডিও টিডিও করব, মানে আসে না একটা ব্যাপার। সো এই পরিবর্তনটা কই থেকে আসলো? গ্লোবালাইজেশনের কারণে হয়েছে। সো এই যে আমাদের বিয়ের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, আমাদের খাদ্যাভ্যাসে একটা বড় পরিবর্তন আসতেছে। সো এগুলো হইল সামাজিক পরিবর্তনের একটা, মানে সামাজিক গতিশীলতার একটা রূপ। অন্য মানে থিওরিটিক্যালি আমরা সামনের চ্যাপ্টারগুলোতে পড়তে পারবো, জাস্ট এখানে আপনার কনসেপ্ট বোঝানোর জন্য বলতেছি আর কি। সো এই যে সামাজিক স্থিতিশীলতা, গতিশীলতা, এগুলা সমাজে থাকে, এর মাধ্যমেই সমাজ একটা ধারার মধ্য দিয়ে পরিবর্তন হইতে থাকে। সামাজিক পরিবর্তনের কথা এই ভদ্রলোকের নাম হচ্ছে অগাস্ট কোত, তিনি বলেছেন। এরপরে আসি, দেখেন দৃষ্টবাদ, এটার ইংলিশ হচ্ছে পজিটিভিজম। এটা নিয়ে অলরেডি আলোচনা করে ফেলছি। পজিটিভিজম জিনিসটা কি? এইটা পুরাটাই হচ্ছে পরীক্ষণ এবং পর্যবেক্ষণের উপর ডিপেন্ডেন্ট। আমি বলছি যে উনি নলেজের মধ্যে সেই জিনিসগুলোকে আনতে চান যেটা পরীক্ষণ করা যায়, যেটা পর্যবেক্ষণ করা যায়। যেটা পরীক্ষণ এবং পর্যবেক্ষণ করা যায় না সেটাকে তিনি জ্ঞান বলতে রাজি না, সেটাকে তিনি অন্য কিছু বলতে পারেন, বাট জ্ঞান বলতে রাজি না। এবং সমাজ বিজ্ঞানে পজিটিভিজম, যখন আপনি দৃষ্টবাদী চিন্তা যখন অ্যাপ্লাই করবেন, তখন অবশ্যই আপনাকে পরীক্ষণ এবং পর্যবেক্ষণের দিকে গুরুত্ব দিতে হবে। এবার আমরা একটু আসি, তাহলে অগাস্ট কোতকে আমরা দেখে ফেললাম, অগাস্ট কোতের গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা আলোচনা করে ফেললাম। এখন আমরা যাকে নিয়ে আলোচনা করব তার নাম হইল হারবার্ট স্পেন্সার। নামটা যেমন তেমন, দাড়ির কাটটা কিন্তু একদম পুরা তামিল সিনেমার হিরোর মতো। আমি চিন্তা করি যে ওনার দাড়ির যে কাট, এটা কোন সেলুনে উনি দিতেন? ঠিক আছে, বাংলাদেশে তো এখন সেলুন বিজনেসটা অনেক বুম করতেছে, ঠিক আছে, এই রকম একটা কাট ওনারে কে দিয়া দিছে এটা আমার জানতে খুবই ইচ্ছা হয়। মানে ওনার দিকে যখন আমি তাকাই আমি মাঝে মধ্যে হতবিহ্বল হয়ে যাই। তো যাই হোক, যেই যেই নাপিত এই ওনার এই কার্ডটা দিয়েছে তাকে একই সাথে অস্কার, তাকে একই সাথে নোবেল, এবং তাকে একই সাথে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে আসলে সেরা নাপিত হিসেবে গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। যাই হোক, এই হারবার্ট স্পেন্সার 3টে স্টার দিয়ে ভাইয়া লিখে নেন, অবজেক্টিভের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। উনি সামাজিক বিবর্তনবাদের জনক। আমরা বিবর্তনবাদ শুনলেই আল্লাহর নাম নিয়ে একটা জিনিস দাগায় দিতে চাই, সেটা হলো চার্লস ডারউইন। কারণ আমাদের যত ক্ষোভ, যত দুঃখ, যত বেদনা, ঠিক আছে, যত রাগ, সব ডারউইনের উপরে। কারণ কেন? ডারউইন বলছে মানুষ বানর থেকে আসছে, এটা জীবনে কোনোদিন ডারউইন বলে নাই। এটা ডারউইনকে আমরা যেটা করছি সেটা হলো যে মিস ইন্টারপ্রেট করছি। ডারউইন বলে নাই যে বানর থেকে মানুষ আইছে, এটা এগুলো বুয়া কথা সে বলে নাই, সে বিবর্তনের কথা বলছে, সেটা অন্য আলাপ। যাই হোক, তো যেহেতু ডারউইনের প্রতি আমাদের অনেক ক্ষোভ আছে, বিবর্তন শুনলেই আমরা কি করি? ডারউইনের গোল্লাটা ভরাট করার চেষ্টা করি। কিন্তু না, আপনাকে দেখতে হবে প্রশ্নে যদি সামাজিক তারপরে বিবর্তনবাদ কথাটা থাকে, তাহলে এইটার আব্বা বা এইটার জনক অবশ্যই হারবার্ট স্পেন্সার হবে। খুব ইম্পর্টেন্ট, অবজেক্টিভে কয়েকবার আসছে, কয়েকটা বোর্ডে আসছে। সামাজিক বিবর্তনবাদের জনককে হারবার্ট স্পেন্সার, মাথায় ঢুকায় নেন। জৈবিক বিবর্তনবাদের জনককে চার্লস ডারউইন, সামাজিক বিবর্তনবাদের জনককে হারবার্ট স্পেন্সার। তাইলে এই দুইটার পার্থক্য কি এটা আমাদের বুঝতে হবে। পার্থক্যটা কি? পার্থক্য হইল, চার্লস ডারউইন ছিলেন একজন জীববিজ্ঞানী। সে জীবনের দীর্ঘ সময় জাহাজে জাহাজে ঘুরছে, বিভিন্ন প্রাণীর উপরে সে গবেষণা করছে। গবেষণা করে সে দেখছে অভিযোজনের জন্য প্রাণীগুলার বিভিন্ন টাইমে যেটা হয়, শারীরিক একটা বিবর্তন হয়। সে নিজে টিকে থাকার জন্য সময়ের সাথে সাথে তার শারীরিক বিবর্তন হয়। এটা সবচেয়ে ভালো উদাহরণ আমি আপনাদেরকে বুঝাই। 2004-5-6 সালের দিকে যখন আমরা ছোট ছিলাম, তখন আমাদের কাছে একটা খেলা ছিল, আমরা কিনে আনতাম অ্যারোসল। প্রচণ্ড মশা ছিল তখন, এখনো আছে বাংলাদেশে। তো আমাদের কাছে একটা খেলা ছিল এরকম যে আমরা অ্যারোসল কিনবো, বাবা মাকে আমরা জোর করে অ্যারোসল কিনাইতাম। কেন? কারণ অ্যারোসল স্প্রে করে দিলে মশাগুলো মরে যায়, মানে ওরা হচ্ছে মরে যায় না, মাথা ঘুরে পড়ে যায়। তারপরে আমাদের কাজ ছিল যে আমরা যখন কাজিনরা এক হইতাম, তখন আমরা যেটা করতাম যে জুতা নিয়ে এই মশাগুলাকে ধরে ধরে মারতাম। এটা আমাদের কাছে একটা গিল্টি প্লেজার ছিল আর কি। যেটা আমি বুঝাইতে চাচ্ছি সেটা হইলো, কালের বিবর্তনে এমন একটা সময় এখন আসছে, অ্যারোসল দিলে তো মশা মরেই না, ওইসব দিন চইলা গেছে। এখন আমরা হাই পাওয়ারের কয়েল জ্বালাইলে সেই কয়েলের উপর মশা বৈশা পিকনিক করে। এটা আমি কেন বললাম?
বললাম এই কারণে, কারণ একটা সময় মশা ছিল এরকম যে সে অ্যারোসলের গন্ধ নিতে পারতো না। সেখান থেকে সে বিবর্তিত হয়ে 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 এমন মাচো মশা হয়েছে, আলফা মশা হয়েছে, যে তার জন্য আপনি টাকা খরচ করে কয়েল জ্বালাইছেন, সেই কয়েলের উপরে বৈশা সে পিকনিক করতেছে। এটা কেন হয়েছে? বিবর্তনের কারণে হয়েছে, তার জৈবিক একটা পরিবর্তন আসছে। আরো ইম্পর্টেন্ট বিবর্তনটা কিরকম, আমরা খুব অ্যান্টিবায়োটিক খাই, ফলে আমাদের শরীর দিন দিন হয়ে যাচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। হ্যাঁ, এমন রেজিস্ট্যান্ট হয়েছি আমরা, এখন বাংলাদেশের বিভিন্ন মানুষ গবেষণা করে দেখাইছে যে 600-700 পদের অ্যান্টিবায়োটিক হইতে পারে, তার মধ্যে 500-600 পদের অ্যান্টিবায়োটিক বাংলাদেশের মানুষের জন্য কাজই করে না, কারণ আমরা সকালে বিকালে খালি অ্যান্টিবায়োটিক খাইতেই থাকি। এটার একটা কি, এটা কি, এটা আমাদের শরীর একটা বিবর্তনের মধ্যে দিয়ে চলে আসছে, এখানে এখন আর অ্যান্টিবায়োটিক কাজ করে না, সে রেজিস্ট্যান্ট হয়ে গেছে। সো মূলত চার্লস ডারউইনের আলাপ এটাই ছিল যে বিভিন্ন সময়ে জীব বেঁচে থাকার প্রয়োজনে সময়ের সাথে সাথে 600-700-800 বছরের দীর্ঘ একটা প্রসেসের মধ্য দিয়ে দেখা যায় যে তার একটা বিবর্তন হয়। মানুষ একসময় প্রচণ্ড লম্বা ছিল, এখন 5 ফুট হয়ে গেছে, তাই না? ঠিক আছে, সো এই যে এটাও একটা বিবর্তনের পার্ট, টিকে থাকার জন্য এটা তাকে করতে হয়। হ্যাঁ, তো এই যে এই আলাপগুলা ডারউইন দিছে। তাহলে দেখেন ডারউইনের যে আলাপ, সেই আলাপে পুরাটাই কিন্তু আপনার বায়োলজিক্যাল আলাপ। আপনার ফুসফুস কেমন, আপনার চোখ কেমন, আপনার কি আগে লেজ ছিল কি ছিল না, এই ধরনের চিন্তা ভাবনা। অনেক ম্যামালের আগে লেজ ছিল, সেটা বিবর্তনের সাথে সাথে সেই লেজটা নাই হয়ে গেছে। হ্যাঁ, সো এইগুলা আলাপ ছিল ইয়ার। তার মানে সে জৈবিক আলাপটা করতেছে। এই জন্য জৈবিক বিবর্তনের বাপ, জৈবিক বিবর্তনের ধারণা কে দিছে? চার্লস ডারউইন। কিন্তু ডারউইনের এই ধারণা দেখে অনেক তাত্ত্বিক তারা তার ধারণাটাকে সমাজ বিবর্তনের ক্ষেত্রে ইউজ করছে। সেটা কিরকম? একটা সময় আমাদের এখানে ঢাকা শহরের কথাই আপনি চিন্তা করেন, হাইয়েস্ট বাড়ি ছিল 2 তলা 3 তলা, এখন মোটামুটি 20-25 তলা আছে। হ্যাঁ, এবং সময়ের সাথে সাথে এটা একটা সাবার্ব থেকে, মানে এটা তো একটা মফস্বলের মতো জায়গা ছিল, সেখান থেকে এখন এমন শহর হয়েছে যে আপনি বাতাসই পাইবেন না একটু ভালো বাতাস নেওয়ার জন্য। তাহলে এটা কি একটা শহরের বিবর্তন, একটা সমাজের বিবর্তন, তাই না? তারপরে আমাদের কালচার দেখবেন যে টাইম টু টাইম চেঞ্জ হইতে থাকে। হ্যাঁ, আমি তো বিয়ের কথা বললাম, আদার অনেক ব্যাপার স্যাপার আছে, চিন্তা ভাবনার বিষয় আছে, রাজনৈতিক চিন্তা ভাবনা আছে, এগুলো চেঞ্জ হইতে থাকে। সো যখন ডারউইনের এই তত্ত্বটাকে মানুষ নিয়ে সমাজ পরিবর্তনের জন্য ব্যাখ্যা করছে, তখন সেটাকে আমরা সামাজিক বিবর্তন বলছি। এবং এই কাজ প্রথম কে করছে? হারবার্ট স্পেন্সার। সে ডারউইনের তত্ত্বকে সমাজ বিবর্তনের ব্যাখ্যার জন্য, মানুষের বিবর্তন না, প্রাণীর বিবর্তন না, সমাজের বিবর্তনের জন্য ব্যাখ্যা করছে। এই কারণে তাকে সামাজিক বিবর্তনবাদের জনক বা আব্বু বলা হয়। এবার আসেন, তাকে আরেকটা জিনিসের ফাদার বলা হয়, সেটা হচ্ছে ইংলিশ যেই সোশ্যোলজি আছে, মানে সমাজবিজ্ঞানের যে ইংরেজি ধারা, ইংরেজরা যেই সমাজবিজ্ঞান শুরু করছে। হ্যাঁ, এটা ধারা আছে ডিফারেন্ট, আমেরিকানদের এক ধরনের ধারা, আফ্রিকানদের আর ধরনের, ইংরেজদের আরেক ধরনের। সেটার ফাদার কিন্তু এই ভদ্রলোক, তার নাম হচ্ছে স্পেন্সার। এবং তার জন্ম হয়েছে 1820 খ্রিস্টাব্দে ডার্বি শহরে। ডার্বি শহরটা ইংল্যান্ডে। হ্যাঁ, ইংল্যান্ডের ডার্বি শহরে তার জন্ম হয়েছে। ডার্বি শব্দটা বললে আপনারা অনেকে অনেক কিছু বুঝতে পারেন, কিন্তু বিষয়টা হইলো এটা একটা শহরের নাম। ডার্বি শহরে তার জন্মটি হলো। এবং জীবনে একটা সময় তিনি ইকোনমিস্ট পত্রিকায় কাজ করেছেন। কি কাজ করেছেন? সম্পাদক হিসেবে ছিলেন, পত্রিকা সম্পাদনা করতেন। ঠিক আছে, আচ্ছা। 1903 সালে ওনার জন্ম হয়েছে, সরি মৃত্যু হয়েছে 1903 সালে। 1903 সালে উনি মৃত্যুবরণ করেন। এবং সমাজবিজ্ঞান বইলা যে একটা জিনিস, ঠিক আছে, এই সমাজবিজ্ঞান যে একটা জ্ঞান কাণ্ড হইতে পারে, এটার প্রাতিষ্ঠানিক বা ইনস্টিটিউশনাল রূপ দিছেন ভদ্রলোকের নাম হলো হারবার্ট স্পেন্সার। হ্যাঁ, সমাজবিজ্ঞানকে যে আমরা এখন প্রাতিষ্ঠানিকভাবে পড়ছি, আপনার একটা সাবজেক্ট আছে সমাজবিজ্ঞান নামে, এটাকে ইউনিভার্সিটিতে নিয়ে আসা, এটাকে বই খাতার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছেন কে? হারবার্ট স্পেন্সার। এবার দেখেন, উনি সামাজিক বিবর্তন বা তত্ত্বের ধারণা দিছে। এখানে উনি 4টা জিনিস আলোচনা করছে। একটা হইল
আধুনিক সামাজিক ব্যবস্থায় উত্তরণ। এই যে আমরা এখন যে সামাজিক ব্যবস্থায় আছি, এটা হচ্ছে আধুনিক সামাজিক ব্যবস্থা। এখানে দেখবেন যে মানুষের সাথে মানুষের যে পরিচয়ের আলাদা নাম আছে, সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের মধ্যে একটা কানেকশন আছে। হ্যাঁ, সামাজিক ব্যবস্থার সম্মিলন, শ্রম বিভাজনের বৃদ্ধি। শ্রম বিভাজন জিনিসটা কি সেটা আমি খুব ভালো করে ব্যাখ্যা করব যখন ইমিল ডারখাইমকে পড়াবো। এরপরে সমাজের প্রজাতিগত উৎপত্তি। হ্যাঁ, এই চারটা জিনিস তিনি সামাজিক বিবর্তনের ক্ষেত্রে ইউজ করেছেন। এরপরে খুব গুরুত্বপূর্ণ, হার্বার্ট স্পেন্সার সমাজ গবেষণার পদ্ধতি হিসেবে 5টা পদ্ধতির কথা বলছে। একটা হইল আরোহ পদ্ধতি, ব্যাখ্যা করছি, আর একটা অবরোহ পদ্ধতি, ঐতিহাসিক পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি এবং যুগ পরিবর্তন ভূমিকা। আরোহ পদ্ধতি কি? আরোহ পদ্ধতিটা হইল, আরোহ মানে হচ্ছে স্টেপ আপ, নিচের থেকে উপরের দিকে যাওয়া। আরোহ মানে হচ্ছে আস্তে আস্তে ধরে ধরে উপরে ওঠা। সেটা কি? আপনি যদি একটা কোনো কিছু বাস্তবতা থেকে, কোনো একটা জিনিসের বাস্তবতা থেকে ধারণা নিয়ে আপনি কি করলেন, বাস্তবতা থেকে ধারণা নিয়ে আপনি একটা তত্ত্ব তৈরি করলেন। কি তৈরি করলেন? তত্ত্ব বা থিওরি তৈরি করলেন। আপনি বাস্তবে দেখলেন, দেখে একটা থিওরি বানাইলেন, সেটাকে বলা হচ্ছে আরোহ পদ্ধতি। উদাহরণ না দিলে বোঝা খুব কঠিন। আপনি ঢাকা শহরে একদিন বাইর হইলেন, বাইর হয়ে বললেন যে এই এলাকায় যত কাক আছে, যারা কা কা বলে ডাকে, ঠিক আছে, তাদের সবার গায়ের রং আমি দেখব। আপনি 500 কাক দেখলেন, সবাইরে দেখলেন কালা, ঠিক আছে, সবাই ব্ল্যাক। সেখান থেকে আপনি ডিসিশন নিলেন যেই পাখিটা কা কা করে ডাকে, যেটা নাম দিয়েছি আমরা কাক, এবং সেটা দেখতে কালো, ঢাকা শহরের 500টা কাক আমি দেখছি, 500টা কাকই কালো, তার মানে পৃথিবীর সকল কাক কালো। এই যে দেখেন, আপনি আগে 500টা কাক দেখলেন, কাক দেখে তারপরে আপনি একটা ডিসিশন নিলেন যে না, সবগুলা যতগুলো আমি দেখছি এক্সেপশন ছাড়া সবগুলা যেহেতু কালো, তার মানে কাক জিনিসটাই কালো। সো এই যে আপনি বাস্তবতা দেখলেন, সেখান থেকে আপনি থিওরি বানাইলেন, এটাকে বলা হয় আরোহ পদ্ধতি। তাইলে আমরা বলতে পারি রিয়েলিটি, অথবা আপনি বলতে পারেন ফিল্ডে আপনি ইয়ে করলেন, এখান থেকে আপনি থিওরি পর্যন্ত গেলেন, এটাকে বলা হচ্ছে কি পদ্ধতি? আরোহ পদ্ধতি। আরেকটা হইল অবরোহ পদ্ধতি। তার মানে কি, আগে আপনার কাছে থিওরি আছে, এই থিওরি থেকে আপনি বাস্তবতার সাথে মিল আছে কিনা দেখবেন। যেমন আপনার কাছে একটা থিওরি আছে, সকল মানুষ মরণশীল, তাই না, ম্যান ইজ মর্টাল। আপনার কাছে এই থিওরিটা আছে, এই থিওরিটা আপনি জানেন, এইটা আপনি জানেন যে সকল মানুষ মারা যাবে। সেখান থেকে আপনি নিচে নিচে নামলেন, নাইমা যেহেতু সকল মানুষ মারা যাবে, তার মানে মোহাম্মদ আসিফুর রহমান যে আপনার সামনে দাঁড়ায় আছে এখন কথা বলতেছে, সেও একদিন কি করবে? মারা যাবে। তার মানে আসিফুর রহমান মরণশীল। উল্টা কি করলেন আপনি? থিওরি থেকে একটা পর্যবেক্ষণ বা রিয়েলিটিতে আপনি নামলেন, এটাকে বলা হচ্ছে অবরোহণ পদ্ধতি। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনি থিওরি থেকে রিয়েলিটিতে চলে আসেন, এটা অবরোহ। অবরোহ মানে নামা, নিচে নামা। আর যদি রিয়েলিটি থেকে আপনি থিওরি বানান, তখন সেটাকে বলা হবে আরোহ পদ্ধতি। এবার আসেন ঐতিহাসিক পদ্ধতি। আপনি হিস্টোরি অ্যানালাইসিস করবেন, ইতিহাসে কি ঘটছে। যেমন বাংলাদেশে ঐতিহাসিক পদ্ধতির সবচেয়ে বড় গবেষণা যেটা আমি দেখছি, যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, কেউ শিক্ষা নেয় না, ঠিক আছে, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। এটার সবচেয়ে বড় উদাহরণ কি? আমরা দেখেছি আমাদের এখানে একজন ভদ্রলোক ছিলেন, যিনি ছিলেন পুলিশ, যাকে আমরা ডিবি হারুন নামে চিনতাম। ভদ্রলোক ছিলেন পুলিশ, হইতে চাইতো ফাটাকেষ্ট। ফলে তার বাসায়, তার অফিসে মানুষজনকে দাওয়াত দিয়ে দিয়ে তিনি ভাতের হোটেলে মানুষকে ভাত খাওয়াইতেন। কারণ যেহেতু তিনি ফাটাকেষ্ট, মানুষকে বুঝাইতে হবে উনি একজন ফাটাকেষ্ট। তার গতি কি হয়েছে এখন? ভদ্রলোক এখন বাংলাদেশে নাই, বিদেশ চলে গেছেন, দেশে থাকতে পারেন নাই। তো তাকে দেখে যদি কেউ একটু চিন্তা ভাবনা করতো, তাকে দেখে কেউ যদি একটু শিক্ষা নিত, প্রথম শিক্ষাটা কি নেওয়া উচিত ছিল? যে আমি যদি ডিবি হই, আমি যদি ডিসি হই, তাহলে আমার প্রথম যে কাজটা করা যাবে না সেটা হইলো ফাটাকেষ্ট হইতে চাওয়া যাবে না। কিন্তু আপনারা দেখেন কিছু সময় আগে বাংলাদেশে এখন নতুন আরেকজন ফাটাকেষ্টর আবির্ভাব হয়েছে, ডিসি মাসুদ। হ্যাঁ, তিনি বিভিন্ন জায়গায় গিয়া বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করতেছেন, মানুষজনকে, আপনাদের বয়সী মানুষজনকে তিনি বিভিন্ন জায়গা থেকে ধরপাকড় করতেছেন। তারপরে আবার বলতেছেন যে আপনাদের বয়সী মানুষজন রাতের বেলা ঘুরতে পারবে না।
দিনের বেলাও তো পোলাপান ঘুরতে পারে না, রাতের বেলাও যদি না ঘুরে কোথায় যাবে? এই এই মানে এই জেনারেশনটা করবেটা কি, তাই না? এই ধরনের বিভিন্ন প্রশ্ন আমার মাথায় কাজ করে। তো দেখেন, হিস্ট্রি বলতেছে যদি আপনি ফাটাকেষ্ট হইতে চান তাইলে আপনার পরিণতি হবে কিসের মতো? ডিবি হারুনের মতো। যেই পথে উনি গেছেন আপনাকেও সেই পথে যাইতে হবে। কিন্তু হিস্ট্রি থেকে কি বাংলাদেশের যারা ফাটাকেষ্ট হইতে চায় তারা কি শিক্ষা নিচ্ছে? নিচ্ছে না। তাইলে বাংলাদেশে আমি ঐতিহাসিক পদ্ধতির যে গবেষণা দেখতেছি তার থেকে আমি বুঝলাম যে বাংলাদেশে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। এই যে আপনি হিস্ট্রিকে অ্যানালাইসিস করতেছেন, এটাকেই হারবার্ট স্পেন্সার বলতেছে এটা একটা ঐতিহাসিক পদ্ধতি। আরেকটা কি? তুলনামূলক পদ্ধতি। দুইটা সমাজের মধ্যে আপনি তুলনা করলেন, যেমন বাংলাদেশের গ্রামীণ সমাজ, বাংলাদেশের শহুরে সমাজ, দুটোর মধ্যে তুলনা করতেছেন আপনি। গ্রামীণ সমাজে দেখবেন যে মানুষের মধ্যে মিল মহব্বত সেই, ঠিক আছে, যদিও একজন আরেকজনের বিরুদ্ধে তাবিজ করে, তারপরেও দেখবেন যে না, একটা গ্রামে যারা বসবাস করতেছে এদের মধ্যে একটা কানেকশন আছে। দুই গ্রামের মধ্যে যখন গ্যাঞ্জাম লাগে তখন সে শুক্কুর আলীর পক্ষেই ওই গ্যাঞ্জামে দৌড়াদৌড়ি করবে আর কি। সো একটা কানেকশন আছে। আপনি শহরে আসেন, সবাই ইন্ডিভিজুয়ালিস্টিক, সবাই সবার মতো। আর রাস্তা দিয়ে একজনের কি হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, ছিনতাই হয়ে যাচ্ছে, হ্যাঁ, গলায় কোনো কিছু ধরে আরেকজনের ছিনতাই করে সব নিয়ে যাচ্ছে, আপনি রাস্তা দিয়ে হেঁটে চলে যাবেন, আপনার এত মাথা ব্যথা করার সময় নাই। এটা শহরের একটা বাস্তবতা। সবাই নিজেকে নিয়ে চিন্তিত, তাই না? গ্রামে এইসব কাজ করা যাবে না। গ্রামে যদি এক গ্রামে ছেলে মাইর খায়, আরেক গ্রামে তারা মানে একদম পুরা গ্রাম নিয়ে গিয়া পিটাপিটি করতে যাবে, এবং এটা একটা উৎসবের মতো তাদের কাছে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া যারা আছেন, আমি ওটাকে ছোট করতেছি না বা কিছু করতেছি, আমার কাছে খুব থ্রিলিং মনে হয়। মাঝে মধ্যে মনে হয় যে ওখানে একটা তামিল সিনেমা চলতেছে। আপনাদের কাউসার ভাই আছে, আমাদের প্রিয় শ্রদ্ধ কাউসার ভাই, উনিও কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার। তো যাই হোক, এই যে গ্রাম এবং সমাজের একটা কম্প্যারিজন আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো এই যে বিষয়টা, সেটা হলো তুলনামূলক পদ্ধতি। আরেকটা হচ্ছে যুগপৎ পরিবর্তনের ভূমিকা। উনি বলতেছেন যদি আমরা দুইটা ভ্যারিয়েবল নেই, ভ্যারিয়েবল মানে হচ্ছে চলক, যেমন বাংলাদেশের মানুষের হঠাৎ করে যদি টাকা বেড়ে যায় তাদের আচার আচরণ কেমন হবে, বা যদি ধর্মীয় চিন্তা ভাবনার উপরে আঘাত আসে তাহলে তারা কোন ধরনের রিয়াকশন করবে, একটার সাথে আরেকটা কিন্তু কানেক্টেড। এই যে কানেক্টেড দুইটা ভ্যারিয়েবলের মধ্যে আপনি যদি আলাপ আলোচনা করেন, আপনি যদি তাদের মধ্যে একটা তুলনা করেন, তখন সেটাকে বলা হবে যুগপৎ পরিবর্তন ভূমিকা। চলেন আমরা সামনের দিকে যাই। ওকে, হারবার্ট স্পেন্সার কি করছে? ডারউইনের যে চিন্তা সেটাকে সে সমাজ ব্যাখ্যা করার জন্য ইউজ করছে। এই কারণে তার তত্ত্বকে সামাজিক বিবর্তনবাদ বা সোশ্যাল ইভলিউশনিজমও বলা হয়। আবার অনেকে এটাকে সামাজিক ডারউইনিজমও বলতে চান, কারণ হচ্ছে উনি ডারউইনের থিওরিটাকেই সমাজ ব্যাখ্যার জন্য ব্যবহার করছেন। এবার হারবার্ট স্পেন্সার সমাজকে দুই ভাগে ভাগ করছেন, সমাজ বিভাজন উনি দুই ভাগে ভাগ করছেন। ভেরি ইম্পর্টেন্ট অবজেক্টিভ। হারবার্ট স্পেন্সার সমাজকে দুই ভাগে ভাগ করেছেন। তার মতে সমাজটা দুই ধরনের হয়, একটা হইল যুদ্ধভিত্তিক সমাজ, আর একটা হইল শিল্পভিত্তিক সমাজ। যুদ্ধভিত্তিক সমাজ যেমন আপনারা যারা গেম অফ থ্রোনস দেখেছেন, আমার এত পছন্দের একটা শো গেম অফ থ্রোনস, তারপরে আ নাইট অফ সেভেন কিংডমস, ও তাই না? আপনারা দেখবেন সেখানে সবাই চিন্তা ভাবনা হয়েছে কে কিভাবে কারে মারবে, কেমনে রাজ্য দখল করবে, কিভাবে টিকে থাকবে। এটা হলো যুদ্ধভিত্তিক সমাজ। যুদ্ধভিত্তিক সমাজের মূল কথাই হলো রাজা বা যারা যারা যোদ্ধা আছেন, তারা হয়েছে যে নতুন রাজ্য দখল করবেন, তাই না? এবং সেখানে মানুষের স্ট্যাটাস, সম্মান নির্ধারণ করে কিসের উপরে? কে কত বড় যোদ্ধা সেটার উপরে। যেমন আপনারা যদি এই নাইট অফ সেভেন কিংডমস দেখে থাকেন বা গেম অফ থ্রোনস দেখে থাকেন, দেখবেন যে সবচেয়ে বড় ইয়ে হচ্ছে ডাঙ্কান দ্য টল, স্যার ডাঙ্কান দ্য টল, ঠিক আছে? সবচেয়ে বড় যোদ্ধা ছিলেন, 4 পৃষ্ঠা লেখা হয়েছে তারা নিয়ে। যাই হোক, সো এইখানে নির্ভর করতেছে কে কত উঁচু, কে কত সম্মানী, এটা ডিপেন্ড করতেছে কে কত বেশি শক্তিশালী রাজা, কে কত বেশি বড় যোদ্ধা সেটার উপরে। এগুলো হচ্ছে যুদ্ধভিত্তিক সমাজ। আরেকটা হলো শিল্প সমাজ, আমাদের সমাজ। এখানে স্ট্যাটাস কিন্তু কে কত বেশি যোদ্ধা সেটার উপর না, কার পজিশন কত উপরে, কার টাকা পয়সা বেশি, কার কলকারখানা বেশি, হ্যাঁ, কার হেডম বেশি, এগুলার উপরে এখানে মানুষের কি সম্মান ডিপেন্ড করতেছে। এখানে কিন্তু মানুষ যুদ্ধ করে না, এখানে সরাসরি যুদ্ধ হচ্ছে না, এখানে দেশ ইয়ে হচ্ছে না, এখানে কি হচ্ছে? এখানে মানুষ টেকনোলজিকে
কিভাবে নিজের কন্ট্রোলে রাখা যায়, চায় না। অর্থনীতিকে কিভাবে নিজের কন্ট্রোলে রাখা যায়, হ্যাঁ, এই জিনিসগুলা নিয়ে এখানে মানুষ চিন্তা ভাবনা করে, কারণ যুদ্ধ করার ভাত এই জায়গায় নাই। হারবার্ট স্পেন্সার একটা আদর্শ সমাজের কথা চিন্তা করছে যেটা পৃথিবীতে এক্সিস্ট করে না। সেটা তিনি কোন বইয়ে এটার কথা বলেছেন? সোশ্যাল স্ট্যাটিস্টিক্স। অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। কোন বইয়ে হারবার্ট স্পেন্সার তার আদর্শ সমাজের কথা বলেছেন? বইটার নাম হচ্ছে সোশ্যাল স্ট্যাটিস্টিক্স। এবং উনি এখানে বলছেন পৃথিবীতে এই আদর্শ সমাজ হলো সেইটা যেখানে সকল মানুষের সমান স্বাধীনতা থাকবে। বাস্তবে আসলে এটা পসিবল না, সকল মানুষের সমান স্বাধীনতা থাকা সম্ভব না। ঠিক আছে? সো এই হচ্ছে হারবার্ট স্পেন্সারের আলোচনা। এরপরে যে ভদ্রলোককে নিয়ে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে ইমিল ডারখাইম বা ইমিল ডারখেম। এখন আপনারা বলবেন, না না ভাইয়া, তার নাম তো দুরখেম। না না ভাইয়া, তার নাম তো ডুরখেম। হ্যাঁ, বাংলাদেশে আমরা ইউ দেখলেই খালি উ উচ্চারণ করতে চাই। তার জন্ম যেখানে হয়েছে, তারে নিয়ে যেখানে পড়ালেখা করা হয়েছে, ইংরেজি ভিডিওগুলো যদি আপনারা দেখেন, দেখবেন যে তাকে সবাই বলতেছে ইমিল ডারখাইম। হ্যাঁ, আমার এক টিচার আবার ওনারে ইমিলি দুরখেমও বলে। স্যার কি বলবেন না বলবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? যেহেতু নামটাই তার বাপ মা রাখছে এমন মানে ঝাঁকানাকা এক নাম, কি যে বলবো এটা বোঝা যায় না। সেটা আপনি যেটা ইচ্ছে সেটা বলেন, কোনো সমস্যা নাই। বাংলাদেশে বইয়ে দুরখেম লিখেছে, ডুরখেম লিখেছে, বইয়ে যেটা লিখছে সেটা লিখলেই ভালো। কিন্তু আমি যেটা সবচেয়ে বেশি শুনে আসছি ইংরেজি ভিডিওগুলোতে, বড় বড় তাত্ত্বিকদের ভিডিওতে, সেটাই আমি এখানে লিখলাম, ইমিল ডারখাইম। উনি 1858 সালে ফ্রান্সের এপিনাল শহরে জন্মগ্রহণ করছেন। অত বেশি ইম্পর্টেন্ট কিছু না। ইম্পর্টেন্ট যেটা সেটা হলো তার কিছু খুবই মার্কামারা গুরুত্বপূর্ণ বই আছে। দ্য ডিভিশন অফ লেবার, ভেরি ইম্পর্টেন্ট ইন সোসাইটি, ভেরি ইম্পর্টেন্ট। অবজেক্টিভে সরাসরি আসবে যে ডিভিশন অফ লেবার ইন সোসাইটি কার লেখা? ইমিল ডারখাইমের। দ্য সুইসাইড, আত্মহত্যা, কার বই? ইমিল ডারখাইমের। দ্য রুলস অফ সোশ্যোলজিক্যাল মেথড, 4টা বইয়ের নামই মুখস্থ কইরা ফালাইবেন, ভালো করে মুখস্থ করে ফেলবেন। এবং সমাজ বিজ্ঞানের মধ্যে যে কয়জনের অবদান খুবই বেশি, হ্যাঁ, সমাজবিজ্ঞান থেকে অ্যানথ্রোপোলজির মতো অন্যান্য তাত্ত্বিক যেই সাবজেক্টগুলা বাইর হয়েছে, সেগুলা বাইর হওয়ার পেছনে যার অবদান খুবই বেশি সেটা ইমিল ডারখাইম। এবং ওনার তত্ত্ব আপনারা পড়বেন, ফার্স্ট চ্যাপ্টারেই আপনারা পড়বেন যে সমাজবিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান। কে বলেছেন? ইমিল ডারখাইম বলেছেন। ডারখাইমকে খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ, সো এই যে চারটা বই অবজেক্টিভের জন্য ভালো করে পড়ে ফেলবেন। 1917 সালে তিনি মারা গেছেন। উনি একজন ইহুদি ছিলেন। সো ইহুদিদের যেই রাষ্ট্র ইসরায়েল, পৃথিবীর বিস্ফোরা, সেটা যেই সালে মোটামুটি বেলফোর ঘোষণা হয়েছে সেই সালেই ভদ্রলোক মরে গেছে। হ্যাঁ, ডারখাইম অ্যাজ আ তাত্ত্বিক অনেক ইনফ্লুয়েন্সিয়াল ছিলেন এবং 1917 সালে তিনি মারা গেছেন। ওকে, এবার আসি। উনি সমাজবিজ্ঞানকে বস্তুনিষ্ঠ বিজ্ঞান বলছেন। অবজেক্টিভ দাগায় ফেলেন, সমাজবিজ্ঞানকে বস্তুনিষ্ঠ বিজ্ঞান কে বলেছেন? ইমিল ডারখাইম। উনি কালেকটিভ কনসাসের কথা বলেছেন। এটার বাংলা হচ্ছে যৌথ চেতনা। জিনিসটা কি একটু ব্যাখ্যা করি। দেখেন, আমরা আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, এনসিপি করি, যেই দল ইচ্ছা করি না কেন, যখন বাংলাদেশের প্রশ্ন আসে আপনি কিন্তু সবার আগে বলেন যে আপনি বাংলাদেশি। জাতীয়তাবাদ এটা একটা কালেকটিভ কনসাস, মানুষের কালেকটিভ চিন্তা। এই যে অনেকগুলা মানুষ একই রকম ভাবে চিন্তা করে, এটা কেন? তার কালচারের কারণে, যে কালচারে সে বড় হয়েছে। যেমন আমাদের কালচারে মুরব্বীদের সাথে ভালো মতো কথা বলা, মুরব্বীদেরকে সম্মান করা, এটা আমাদের কালচারের একটা পার্ট। বাবা মাকে শেষ বয়সে বা যখনই বাবা মা বেঁচে আছে, যতদিন বেঁচে আছে, বাবা মার সাথে ভালো আচরণ করা, বাবা মার দায়িত্ব নেওয়া, এটা আমাদের একটা কালচারের পার্ট, এটা আমাদের কালেকটিভ কনসাসের পার্ট। আপনি ইউরোপে যান, বাপ মার দায়িত্ব নেয় না, বৃদ্ধ হয়ে গেলে তারা তাদের সেখানে ওল্ড হোমস আছে, সেই জায়গায় তারা ইয়ে করবে, এটা তাদের কালেকটিভ কনসাসের পার্ট। হ্যাঁ, সো এই যে মানুষ একটা সমাজে থাকতে থাকতে সেই সমাজের বিভিন্ন জিনিসকে আত্মস্থ করে এবং সমাজের সবাই মোটামুটি একই রকম ভাবে চিন্তা করে, যে এই চিন্তাটাকেই উনি বলতেছে যৌথ চেতনা বা কালেকটিভ কনসাস। যেমন বাংলাদেশের মানুষের একটা বড় কালেকটিভ কনসাস হইল যে আমরা, যাই হোক, আমরা একটু মায়ানমারের সাথে যুদ্ধ করতে চাই, আমরা একটু ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে চাই। হ্যাঁ, মানে আমরা একটু গ্যাঞ্জাম করতে পছন্দ করি, এটা আমাদের একটা কালেকটিভ কনসাস। আমার ভাল লাগে মারামারি করতে, তারপর আমরা একটু উৎসুক জনতা হইতে চাই। হ্যাঁ, সো এই যে সবার মধ্যে, মানে আমি একটা মজা করার জন্য এরকম একটা কথা বললাম আর কি। আমাদের আরো ভালো ভালো অনেক কালেকটিভ কনসাস আছে, যেমন আমরা
দেশকে ভালোবাসি আমরা। বাংলাদেশের মানুষ খুবই ফ্রেন্ডলি, বিদেশ থেকে মানুষ আসলে বাংলাদেশের মানুষকে খুবই পছন্দ করে, কারণ তারা খুব সহজে মিশে যাইতে পারে, খুবই আতিথেয়তা করতে খুবই পছন্দ করে মানুষকে। মানে আমি যখনই বিদেশিদেরকে এখানে আসতে দেখছি দেশে, যে বাংলাদেশের মানুষ অনেক কাইন্ড, মেহমান আসলে মেহমানের সেবা যত্ন করতে হবে, এটা আমাদের একটা কালেকটিভ কনসিয়াস। সো কালচারের সাথে থাকতে থাকতে মানুষের কি হয়, কালেকটিভ কনসিয়াস তৈরি হয়। উনি এর পাশাপাশি দুই ধরনের সলিডারিটির কথা বলছে। সলিডারিটি মানে হচ্ছে সংহতি। এখানে আপনারা একটু লিখে রাখবেন যে গ্রামীণ সমাজে, এটা অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট, গ্রামীণ সমাজে যান্ত্রিক সংহতি দেখা যায়। আর এটা আমি এখানে গ্রামীণ লেখা উচিত, গ্রামীণ সমাজে অবজেক্টিভ আসতে পারে, গ্রামীণ সমাজে যান্ত্রিক সংহতি দেখা যায়। আর শহুরে সমাজে আঙ্গিক বা জৈবিক সংহতি দেখা যায়। সংহতি দুই ধরনের, এটার কথা বলেছেন এমিল ডারখাইম। আর সংহতি জিনিসটা আসলে কি আমি আপনারা বুঝাই, তাইলে আপনি বুঝবেন। বিষয়টা হলো, আপনি যদি একটা গ্রামে যান দেখবেন যে সেখানে মানুষের ডিভিশন অফ লেবার হয় নাই, ডিভিশন অফ লেবারটা কম হয়েছে। একই লোক, সে গরুর খামারে কাজ করতেছে, সে কৃষিতে কাজ করতেছে, সে আবার দেখা যায় যে একই মানুষ সে কাজবাজ করে এসে আবার নদীতে জাল ধরতেছে, আবার সে যখন মসজিদে আজান হচ্ছে সে নামাজ পড়াচ্ছে। মানে একই মানুষ, সে অনেক কিছুর কিন্তু পারে, অনেক কিছুতে তার দখল আছে। হ্যাঁ, একদম জুতা সেলাই থেকে চণ্ডী পাঠ, মানে সকল কাজের সে কাজী। গ্রামের বেশিরভাগ মানুষই এরকম, কারণ তারা সব কিছু করে করে অভ্যস্ত, এবং তাদের মানে যেই দেখবেন যে শহরের তুলনায় তাদের মধ্যে শারীরিকভাবেও তারা অনেক বেশি ভালো থাকে, সুস্থ থাকে। তো এই যে একটা মানুষ সব কিছু করতেছে, এইটাকে বলা হচ্ছে যান্ত্রিক সংহতি। আর আঙ্গিক সংহতি বা জৈবিক সংহতি জিনিসটা কি? এরা হলো, শহরে যদি আসেন তাহলে আপনি দেখবেন এখানে ডিভিশন অফ লেবার অনেক বেশি। যে গার্মেন্টসে কাজ করে সারাদিন সে গার্মেন্টসেই কাজ করতেছে, সে একটাই কাজ করে। যে অফিসে কাজ করতেছে সে সারাদিন ল্যাপটপে বসে আছে, তারা যদি আপনি বলেন যে বাজার করে নিয়ে আসুন, সে ভেবাচাকা খাই যাবে, আল্লাহ বাজারটা কেমনে করে। মানে অনেকে পারে অনেকে পারে না। তারা যদি আপনি বলেন যে তুমি গাড়ি ড্রাইভ করো, সে পারবে না, কারণ ড্রাইভারের জন্য আলাদা কাজ আছে, গার্মেন্টসের জন্য আলাদা কাজ আছে, বা বাসার বাজার করার জন্য আলাদা অনেকের হেল্পিং হ্যান্ড থাকে। সো এই যে একটা নির্দিষ্ট কাজ বা দুইটা নির্দিষ্ট কাজ বা তিনটা নির্দিষ্ট কাজ, কিছু নির্দিষ্ট কাজের মধ্যে আপনার রুটিন সীমিত, এটাকে বলা হচ্ছে আঙ্গিক সংহতি বা জৈবিক সংহতি। উনি এমিল ডারখাইম সামাজিক ঘটনার দিছে, সংজ্ঞা দিছে। তাহলে সামাজিক ঘটনার সংজ্ঞা কে দিয়েছেন? এমিল ডারখাইম। উনি বলতেছে মানুষের যে অ্যাক্টিং, মানে মানুষ যে কর্মকাণ্ডগুলো করে থাকে সেটা ফিক্সড হোক বা আনফিক্সড হোক, সমস্যা নাই, মানুষ যা করে থাকে এবং সমাজে যেটা যেটা সমাজকে প্রভাবিত করে সেটাই হলো সামাজিক ঘটনা। এবার আসেন, সামাজিক সংহতি দুই ধরনের, আমরা একটু আগে পড়লাম। যান্ত্রিক সংহতি কোথায় থাকে? গ্রামে থাকে। সাদৃশ্য, ওই তো যান্ত্রিক সংহতি মানে সাদৃশ্য। আচ্ছা, সাদৃশ্য জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে? আপনাদের অবজেক্টিভে আসবে যে সাদৃশ্যের সংহতি কোনটি, সেটি হচ্ছে যান্ত্রিক সংহতি। এটা দিয়ে কি বুঝাইতেছে? দেখেন, আমি গ্রামের কথা যখন বলছি যে মাঠে কাজ করতেছে, ঘর সামলাইতেছে, মেনি মেনি থিংস দে আর ডুইং, অনেক কিছু করতেছে, সবাই করতেছে না? সবাই, গ্রামের যারাই আপনি ধরবেন তারাই দেখবেন যে সে মোটামুটি গরু চড়াইতে পারে, সে মোটামুটি কৃষি কাজ করতে পারে, সে বাজার করতে পারে, সে মোটামুটি আর আদার যে কাজ আছে, তার জুতাটা ছিঁড়ে গেলে সে নিজেই সিলাই নিচ্ছে, কাপড়টা সে নিজেই রিফু করে নিচ্ছে। ফলে সবাই মোটামুটি সব কিছু পারে, সবার মধ্যে একটা মিল আছে, এটাকে বলা হচ্ছে সাদৃশ্যের সংহতি। আর এবার আপনি আসেন, আমি পড়াই, আমি ক্লাসে আপনাকে একটু পড়াইতে পারি, আমারও যদি কেউ বলে যে তুমি গার্মেন্টসে গিয়া একটা শার্ট সিলাও, আমি কিন্তু সিলাইতে পারবো না, কারণ ওই যে গার্মেন্টস কর্মী এবং আমি, আমার মধ্যে কিন্তু সংহতি নাই। আমারে যদি কেউ বলে তুমি ঢাকা শহরে একদিন রিক্সা চালাও, তাইলে মনে করেন যে ঢাকা শহরে ওই দিন 40 থেকে 50 জন মানুষ আহত, কেউ কেউ নিহত হয়ে যেতে পারে। কারণ কি? কারণ ঢাকা শহরে এই যে হোন্ডা চালানো, রিক্সা চালানো, এগুলার যেই মানে ক্যাপাবিলিটি, এগুলো আমি পারবো না, বা আমি গাড়ি চালাতে পারবো না, কারণ আমি ওই জিনিসটা শিখি নাই। সো এই যে জৈবিক সংহতি, এটা বৈসাদৃশ্যের সংহতি।
একজন লয়ারের সাথে আপনি দেখবেন যে একজন ইউএনডিপিতে কর্মরত লোকের মিল নাই, ডিফারেন্ট ডিফারেন্ট কাজ, দুইজনেই সেম জিনিস পারে না। আবার একজন শিক্ষকের সাথে আপনি দেখবেন যে আদার একজন কর্মচারী, তার মিল নাই, ডিফারেন্ট ডিফারেন্ট কাজ পারে না। এই কারণে এটাকে বলা হচ্ছে বৈসাদৃশ্যের সংহতি। এখান থেকে অবজেক্টিভ আসার চান্স খুবই বেশি। তাহলে সাদৃশ্যের সংহতি হইল যান্ত্রিক সংহতি, বৈসাদৃশ্যের সংহতি হইল জৈবিক সংহতি। এগুলো আমরা ভালো করে পড়ে নিব। এমিল ডারখাইমের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সুইসাইড। এটাকে উনি নাম দিয়েছিলেন লা সুইসাইড। ফ্রেঞ্চ তো, ফ্রেঞ্চ ভাষায় দাকে লা লেখা হয়। লা সুইসাইড উনি যখন কাজ করেছিলেন তখন শিল্প বিপ্লবের একটা দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে এবং উনি দেখলেন যে মানুষ তো খালি মারা যায়, মানুষ সুইসাইড করতেছে, আশঙ্কাজনক হারে মানুষ সুইসাইড করতেছে। যদিও এখনকার তুলনায় তখন আরো রেটটা কম ছিল, কিন্তু তখনকার তুলনায় চিন্তা করলে তার আগের সময়ে তুলনায় দেখা গেছে যে সুইসাইড অনেক বেশি। তো এই সুইসাইড নিয়ে গবেষণা করতে করতে উনি দেখলেন যে সুইসাইড 4 ধরনের হইতে পারে, না সরি 3 ধরনের হইতে পারে, এর পাশাপাশি এটা হইল অ্যাডিশনাল, তাহলে টোটাল 4 ধরনের। বিষয়টা কি? আত্মকেন্দ্রিক ইগোইস্টিক সুইসাইড। মানুষ যখন একা হয়ে যায়, খুবই একা হয়ে যায়, সমাজের কোনো কিছু তার কাছে সেন্স মেক করতেছে না, তখন মানুষ সুইসাইড করে ফেলে। এটা হচ্ছে ইগোইস্টিক আত্মকেন্দ্রিক সুইসাইড। পরার্থমূলক সুইসাইড, অন্যের জন্য মরে যায়। আশিকি 2 আপনারা দেখেছেন না? দেখবেন যে অন্যের জন্য, গার্লফ্রেন্ডের জন্য মরে যাইতেছে। হ্যাঁ, উদাহরণ দেওয়ার জন্য বলছি, আপনি দেখেন যখন পার্ল হারবার আক্রমণ হয়েছে, পার্ল হারবার যখন আক্রমণ হয়, জাপানি 13 জন সৈন্য নিজের জীবন দিয়ে দিছে দেশের জন্য। আমাদের সেনাবাহিনী মাঝে মধ্যে যুদ্ধে যায়, জানে মরে যেতে পারে কিন্তু যায়, মরেও যায় অনেকে। কেন? দেশের জন্য, দেশকে রক্ষা করার জন্য, অন্যকে রক্ষা করার জন্য, অন্যের সেফটির জন্য। এটাকে বলা হচ্ছে পরার্থমূলক অলট্রুইস্টিক সুইসাইড। আরেকটা হইল নৈরাজ্যমূলক। নৈরাজ্যমূলকটা কি? সমাজে যখন অনেক বেশি ডিসরাপশন হয়ে যায়, হ্যাঁ, সমাজে যখন দেখা যাচ্ছে যে বিপর্যয় চলে আসতেছে, হ্যাঁ, সামাজিক বিপর্যয় হইতে পারে, অর্থনৈতিক বিপর্যয় হইতে পারে, হ্যাঁ, তখন মানুষ যেভাবে আত্মহত্যা করে সেটা হচ্ছে নৈরাজ্যমূলক। এটা সবচেয়ে বড় উদাহরণ, ছোটবেলায় আমি এক ডাক্তারের গল্প পড়ছিলাম আমাদের গ্রামের বাড়িতে। সেই ডাক্তার, তার অনেক ঋণের বোঝা ছিল, এত বেশি ঋণের বোঝা সেটাকে সে আর ডিল করতে পারতেছিল না, ভাই মরে গেছে। সো এই যে বিষয়, এটা হচ্ছে নৈরাজ্যমূলক। আরেকটা হয়েছে নিয়তবাদী বা ফ্যাটালিস্টিক, যেটাকে উনি মূলত কোনো ইয়ের ভিতর ঢুকায় নাই, মানে ডিফারেন্সিয়েটের ভিতর ঢুকায় নাই, বললো যে এটা আরেকটা আছে। নিয়তিবাদী মানে সুইসাইড, ফ্যাটালিস্টিক সুইসাইড, নিয়তির কারণে অনেক সময় আমাদের সুইসাইড হয়ে যেতে পারে। ঠিক আছে, যে এমন একটা ঘটনা ঘটলো যে সেটার কোনো ব্যাখ্যা আসলে নাই, এটা বিয়ন্ড ব্যাখ্যা, তখন সেটাকে উনি নিয়তিবাদী সুইসাইড বা নিয়তিবাদী বলছেন। ঠিক আছে, তো এই সুইসাইড নিয়ে আমরা হচ্ছে যে একটু আলাপ টালাপ করলাম। এখন আমরা এগুলা নিয়ে তো আলাপ করছি, তো এখন আমরা একটু কার্ল মার্কসের দিকে যাব। কার্ল মার্কসের পরে আমরা ওয়েবার পড়ে ফেললে আমাদের ক্লাস মোটামুটি শেষ হয়ে যাবে। তো মার্কসকে নিয়ে আমাদেরকে একটু আলাপ করতে হবে। মার্কসকে নিয়ে যেটা জানতে হবে, এটা যে কোনো জায়গায় খুব আসে, সেটা হলো উনি একজন জার্মানির দার্শনিক। হ্যাঁ, এটা শুধু আপনার বোর্ড পরীক্ষা আসে এরকম না, মার্কসের জন্ম কোথায় এটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অনেক সময় আসে। আর উনি তো হলো একের ভিতর সব। একের ভিতর সব কিরকম? একই ভদ্রলোক, উনি দার্শনিক, উনি অর্থনীতিবিদ, উনি সমাজতাত্ত্বিক, মোটামুটি ওই যুগের একজন বিখ্যাত হিরো আলম বলা যাইতে পারে তাকে। একের ভিতর সব কিছু ছিলেন উনি। এবং 1818 সালে ওই সময়টাতে ভদ্রলোক জন্মগ্রহণ করছে। এবং আমরা দেখি উনি কি করছেন। উনি প্রথমে জীবনের প্রথম দিকে উনি দর্শনের শিক্ষকতা করছেন জার্মানিতে। তারপরে উনি একটা টাইমে পত্রিকা সম্পাদনা করছেন এবং একটা টাইমে অর্থনীতিবিদ হিসেবে তিনি বিভিন্ন লেখা লিখছেন। এবং তার যেই ধারণা, সেটাই আমরা এখন মার্কসিজম হিসেবে দেখি। বাংলাদেশের বাম রাজনীতি যারা করে থাকেন, হ্যাঁ, তারা মার্কসিস্ট চিন্তা চেতনাতে তারা বিশ্বাস করে। সো এই যে
তার কর্মজীবন, এটার পরে একটা টাইমে গিয়ে খুব স্বাভাবিকভাবে ওই যে আপনাদেরকে পড়ানোর সময় বলছিলাম যে সকল মানুষ মরণশীল, যদিও উনি একজন বিখ্যাত লোক ছিলেন, হ্যাঁ, তিনি 1883 সালের দিকে মারা গেলেন এবং আরো কিছুদিন বেঁচে থাকলে হয়তো আরো কিছু তথ্যমত্ত দিয়ে যাইতেন, আপনাদের জন্য আরো কষ্টকর হইতো বিষয়টা। তো আসি আমরা সামনের দিকে যাই, ওনার গুরুত্বপূর্ণ যে কাজগুলা সেগুলাকে আমাদের একটু দেখা দরকার। মার্কস শ্রেণীর ধারণা দিছে, ক্লাসের ধারণা দিছে, এই যে ধনী গরিব দুইটা আলাদা ক্লাস, আলাদা শ্রেণী, এটার ধারণা দিয়েছেন কার্ল মার্কস। এবং উনি বলছেন যে এদের মধ্যে, এই শ্রেণীগুলোর মধ্যে সব সময় খালি সংগ্রাম চলতে থাকে, ধনী গরিবরে দেখতে পারে না, গরিব ধনীরে দেখতে পারে না। এটা সবচেয়ে বড় উদাহরণ আমি আপনাদের দেখাই। আমি তো রাস্তাঘাটে যাতায়াত করি, আমি দেখছি ঢাকা শহরের সব রিক্সাওয়ালা মনে করে প্রাইভেট কারের কারণে ঢাকা শহরের এত যানজট, এত যানজট হয়, কারণ বড় লোকের টাকা হইলেই বড় লোক নাকি খালি প্রাইভেট কার কিনা। এবার ঢাকা শহরের সব প্রাইভেট কারওয়ালা মনে করে রিক্সার কারণে ঢাকা শহরে এত গ্যাঞ্জাম, এত রিক্সা যদি না হইতো তাহলে ঢাকা শহরে এত যানজট হইতো না। তার মানে কি, একটা ক্লাস আরেকটা ক্লাসকে দেখতে পারে না, একটা ক্লাস মনে করে যে এই সমস্যার জন্য ওই আদার ক্লাস সবসময় দায়ী, এরকম এই যে বিষয়টা, এটা হচ্ছে ক্লাস আর কি। তো প্রতিটি সমাজে দুইটা শ্রেণী বিদ্যমান, একটা হলো শাসক আর একটা হলো শোষিত। প্রত্যেকটা সমাজে দুইটা শ্রেণী আছে, একটা শাসক শ্রেণী আর একটা যাকে সে শাসন করে, সে শাসন তো শুধু করে না, শোষণও করে। তাহলে শাসক সব সময় সমাজে বিদ্যমান ব্যবস্থার পক্ষে থাকে, কারণ শাসক তো এটা থেকে বেনিফিটেড হয়, সে সব সময় সমাজে যে অবস্থা আছে সে চায় সমাজ এভাবেই থাকুক। আর শোষিত সব সময় এটাকে উল্টায় পাল্টায় দিতে চায়, কারণ এই জঞ্জাল থেকে সে বাইর হইতে চায়, সে বিপ্লব করতে চায়। এ কারণে দেখবেন যে মার্কসিস্ট যারা আছে তারা বিপ্লবী, তারা বিপ্লব করতে চায়, সমাজের যেই ধারণাগুলো আছে এগুলোকে ভাঙ্গা দিতে চায়, পুঁজিবাদের মেরুদণ্ড ভেঙে তারা একাকার করে দিতে চায়। সো শাসক সবসময় স্ট্যাটাস কোর পক্ষে থাকবে, শোষিত সবসময় স্ট্যাটাস কোর বিপক্ষে থাকবে। এবার আসেন, ওই যে বিবর্তনবাদ, সামাজিক বিবর্তনবাদের কথা আমরা বলছিলাম, সেটা কার্ল মার্কসও তার থিওরিতে ইউজ করছে। তিনি বলছেন যে 5টা স্টেজে সমাজ বিবর্তিত হয়েছে, এর মধ্যে একটা স্ট্যাটাস ছিল আদিম সাম্যবাদ। আদিম সাম্যবাদ নিয়ে মার্কসের তেমন কোনো কথা নাই, কারণ মার্কস বিশ্বাস করেন যখন আদিম সাম্যবাদ ছিল পৃথিবীতে কোনো শ্রেণী ছিল না, তখন সবাই সমান ছিল, ব্যক্তিগত মালিকানা বইলা কিছু ছিল না, ফলে ওইটা একটা ভালো সোসাইটি ছিল। এরপরে পৃথিবীতে আসলো দাস সমাজ। মার্কসের কথা হইলো এখান থেকেই পৃথিবীতে কি শুরু হয়েছে, শ্রেণী বৈষম্য শুরু হয়েছে। একটা শ্রেণী হয়ে গেল মালিক, আরেকটা শ্রেণী হয়ে গেল দাস। এই দাসদেরকে মালিক শ্রেণী পশুর মতো ট্রিট করত। কেন? কারণ এই মালিক শ্রেণীর হাতে ছিল পুঁজি, তার হাতে টাকা ছিল, আর ওরা দাস দাস হিসেবে কিনা যাইতো কেন? কারণ ওর টাকা পয়সা নাই। তাইলে ব্যক্তিগত মালিকানা যখন আসছে তখনই সমাজে এই শ্রেণী সংগ্রাম শুরু হইলো। খুব স্বাভাবিকভাবেই যাকে আপনি পশুর মতো ট্রিট করবেন সে তো এই স্ট্যাটাস কো চাবে না। তাহলে মালিক শ্রেণী দাস শ্রেণী শুরু হইলো শ্রেণী সংগ্রাম। তারপরে বছরের পর বছর, শতকের পর শতক, সহস্রাব্দ চলে যায়, দাস সমাজ পৃথিবীতে টিকে আছে। একটা সময় দাসেরা, একটা সময় না, বিভিন্ন সময় দাসেরা মালিকদের বিরুদ্ধে আন্দোলন করছে, বিপ্লব করছে, মালিকদেরকে মারতে চাইছে, সমাজ ব্যবস্থা চেঞ্জ করতে চাইছে। শত শত বছরের পরে সমাজ ব্যবস্থা একটা চেঞ্জ আসছে, চেঞ্জ হয়ে এটা হলো সামন্ত সমাজ। এই মালিকরা তখন হয়ে গেল জমিদার, আর এই দাসদের মধ্যে তারা বিবর্তিত হয়ে কি হইল, তারা হইল ভূমিদাস বা কৃষক। এখন আর তারা দাসের জীবন যাপন করে না, এখন তারা কৃষকের জীবন যাপন করে, কিন্তু তার নিজের কোনো ভূমি নাই, তার নিজের কোনো জমি নাই। সে ওই যে মালিকের যেই জমি, সেই জমিতেই কি করে, চাষ করে। এরপর মালিক তারে যতটুকু দেয় ততটুকু নিয়ে সে থাকে, এর বেশি তার কিছু করার নাই। এখানেও কিন্তু এই যে কৃষকদেরকে ডাইরেক্টলি ইনডিরেক্টলি জমিদার শ্রেণী তারা কি করে, শোষণ করে। ফলে মানুষ আস্তে আস্তে এই কৃষক শ্রেণী একটা টাইমে ইয়ে করা শুরু করছে, তাই না? সেখান থেকে সমাজে বিবর্তন হইতে হইতে আসলো পুঁজিবাদী সমাজ। পুঁজিবাদী সমাজেও একদিকে আছে পুঁজিপতি, আর একদিকে আছে শ্রমিক।
এটার সবচেয়ে ভালো উদাহরণ কই পাবেন? মিল কলকারখানায় দেখেন, ধরেন মনে করেন অনন্ত জলিল পুঁজিপতি, তার গার্মেন্টস আছে, তার গার্মেন্টসে হাজার হাজার মানুষ কাজ করে, শ্রমিক। অনন্ত জলিলের মন চাইলে অনন্ত জলিল তাদেরকে বেতন দেয়, মন না চাইলে বেতন দেয় না, তারা রাস্তায় আন্দোলন করে, সে জাপানে ঘুরে, তাই না? সো এই যে বিষয়, সব জায়গায় দেখেন যে ক্লাসগুলো আছে, ক্লাসের মধ্যে কিন্তু একটা বৈপরীত্য আছে, একটা ক্লাস আরেকটা ক্লাসের থেকে ডিফারেন্ট। হ্যাঁ, এটাকেই উনি বলতেছেন ক্লাস বা শ্রেণী, যে পৃথিবীতে শ্রেণী আছে এবং এই শ্রেণীগুলোর মধ্যে একটা ক্লাস স্ট্রাগলও আছে, সংগ্রাম করতে থাকে তারা নিজেদের অধিকারের জন্য, নিজেদের বাস্তবতাটাকে আরো ভালো করার জন্য। প্রত্যেকটা শ্রেণী কি করতে থাকে? সংগ্রাম করতে থাকে স্ট্যাটাসকোকে টিকায় রাখার জন্য বা স্ট্যাটাসকোকে ভাঙার জন্য। এবং মনে রাখবেন, কার্ল মার্কসের মতে পৃথিবীর সকল গ্যাঞ্জামের মূল হইল অর্থনীতি, সকল সমস্যার মূল অর্থনীতি, এটা বলছে কার্ল মার্কস। কোথাও কোথাও অর্থনীতি না বইলা বলবে পুঁজি, কোথাও কোথাও পুঁজি না বইলা বলবে ব্যক্তিগত সম্পদ। মার্কস যেখানেই পাবেন সেখানেই আপনি অর্থনীতি, ব্যক্তিগত সম্পদ, পুঁজি, এগুলাই সমাজ স্ট্রাগলের মূল বা সমাজের সমস্যার মূল, সেটা অবজেক্টিভে দাগাই দিয়ে আসবেন। ভেরি ইম্পর্টেন্ট ফর অবজেক্টিভ। এরপরে চলে আসি ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবারকে অনেকে বলে থাকেন সর্বকালের শ্রেষ্ঠ সমাজতত্ত্ববিদ। ঠিক আছে, এই যে ভদ্রলোককে দেখা যাচ্ছে, উনি এই যে এরফুর্ট জার্মানিতে জন্মগ্রহণ করছেন। জীবনের একটা টাইমে তিনি অধ্যাপক ছিলেন, তারপর তিনি অর্থনীতির অধ্যাপক ছিলেন। মানে একটা টাইমে তিনি অর্থনীতির অধ্যাপক ছিলেন, একটা টাইমে তিনি সমাজবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। মানে অধ্যাপনার জীবনে তিনি বিভিন্ন জিনিস পড়াইছেন। ওকে, ম্যাক্স ওয়েবার সামাজিক ক্রিয়া বা সোশ্যাল অ্যাকশনের কথা বলছেন। উনি বলতেছেন এটা ডিপেন্ড হয় আমরা অতীতে কেমন ছিলাম, বর্তমানে কেমন আছি, আমাদের ভবিষ্যৎ কি হবে, এই জিনিসগুলোর উপরে সামাজিক ক্রিয়া ডিপেন্ড করে। এবং উনি ক্রিয়াকে তিন ভাগে ভাগ করছেন। একটা হইল যৌক্তিক ক্রিয়া, আরেকটা হইল ভাবগত ক্রিয়া, আরেকটা হচ্ছে ঐতিহ্যগত ক্রিয়া। যৌক্তিক ক্রিয়া কি? যেটা লজিক আছে। লজিকটা কিরকম? যে আপনি পরীক্ষায় পাশ করতে চান, আপনি পড়তেছেন, এটা একটা যৌক্তিক ক্রিয়া। ভাবগত ক্রিয়াটা কি? যেটা ইমোশন ড্রিভেন। আরে ভাই, এখন তো পোলাপানের ইমোশনই নাই, কি এক অদ্ভুত অবস্থা। আমাদের সময় আমরা ছোটবেলায় দেখতাম যে ইমোশন কারে বলে, কত প্রকার এবং কি কি। সাদিয়ার সাথে শফিক সাহেব কথা বলতে যাবেন, শফিক সাহেব মানে শফিক সাহেবের সাথে সাদিয়া কথা বলে নাই, এই কষ্টে শফিক সাহেবের দিনের পর দিন ঘুম আসে নাই, হাত কাইটে ফেলাইছে, এই করে ফেলছে, সেই করে ফেলছে। মানে আবেগ, এই যে আবেগে মানুষজন কাজ করে, সেটার কোনো লজিক নাই। এই যে সাদিয়া কথা বলে নাই, এই কারণে শফিক সাহেব হাত কাইটে ফেলাইছে, এটার কোনো লজিক আছে? লজিক তো নাই। এই যে বিষয়গুলা, এটাকে উনি বলতেছেন ভাবগত ক্রিয়া, ইমোশনাল ড্রিভেন, আপনি যেটা করেন। আরেকটা হলো ঐতিহ্যগত ক্রিয়া, কালচারালি বিভিন্ন জিনিস আপনি করে থাকেন, যেটা আপনার ঐতিহ্যের সাথে কানেক্টেড বা হচ্ছে অটোমেটিক্যালি আপনি এটা করেন। যেমন আমাদের এখানে একটা ঐতিহ্যগত জিনিস কি, আপনি বড়দেরকে দেখলে সম্মান করবেন, এটা আপনাকে কেউ বাধ্য করতেছে না, বাট আপনি করবেন বিকজ আপনার কালচার এটা আছে, আপনার ট্রেডিশন এটা আছে। সো এই ধরনের ক্রিয়ার কথা বলছেন ম্যাক্স ওয়েবার। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ম্যাক্স ওয়েবার বলছেন, সেটা হচ্ছে সমাজের মানুষের তিনটা স্তর বিন্যাস উনি করে দিচ্ছেন। একটা হচ্ছে ক্লাস, একটা হচ্ছে প্রেস্টিজ, আর একটা হচ্ছে পাওয়ার। ম্যাক্স ওয়েবার বলতেছে একটা মানুষের সমাজে স্ট্যাটাস কি হবে, সমাজ তার সম্মান করবে কি করবে না, এটা তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। শ্রেণীর সামনে আমি লিখি মানি, এখানে লিখি প্রেস্টিজ, আর একটা লিখি পাওয়ার। ওনার কথা হইল সমাজে যদি কেউকে ব্যালেন্সড একটা রোল প্লে করতে হয়, তার তিনটাই লাগবে। কিভাবে তিনটা লাগবে? আপনার কাছে অনেক টাকা আছে, আপনি পানের ব্যবসা করেন, বা ধরেন আপনার কাছে অনেক টাকা আছে কিন্তু এই টাকার কোনো বৈধ আপনার কাছে নাই, মানে বৈধ রিসিট আপনার কাছে নাই, আপনি কোনো বৈধ ইনকাম এটা দেখাইতে পারেন না, আপনি বিভিন্নভাবে টাকা অনেক কিছু কামাইছেন। বা সহজ কথা, আপনার কাছে অনেক টাকা আছে কিন্তু আপনার প্রেস্টিজ নাই, আপনি জন্মগ্রহণ করছেন সাপোজ একটা এমন পরিবারে যেই পরিবারটাকে মানুষ ভালো চোখে দেখে না, তাহলে এই শুধু টাকা আপনাকে সমাজে কোনো
মানে ইনট্যাক্ট সম্মান আইনা দিবে না। হ্যাঁ, আবার আপনার কাছে টাকা আছে, সম্মান আছে, কিন্তু আপনি পাওয়ার প্র্যাকটিস করতে পারেন না, তাইলে সমাজে সব জায়গায় আপনি ভাত পাইবেন না। বাংলাদেশে বেশিরভাগ মানুষ দেখবেন যে প্রশাসনে কাজ করতে চায়। কেন? কেন এত ক্রেজ? কেন বিসিএস নিয়ে এত ক্রেজ বাংলাদেশের মানুষের মধ্যে? এটা কি খুব আহামরি কোনো জব না? কেন? কারণ বাজারে প্রচলিত আছে, যেই ভদ্রলোক বিসিএস ক্যাডার হয়, যেই ভদ্রলোক প্রশাসনে থাকে, সে 8-10টা মানুষের থেকে বেশি পাওয়ার প্র্যাকটিস করতে পারে। বাস্তবতা, তাকে দেখলে মানুষ, ফলে মানুষ এটা চায়। এবার দেখেন, পাওয়ার প্র্যাকটিস যেহেতু সে করতে পারে, তারা দেখলেই সকাল বিকাল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম করে, স্যার স্যার বলে ডাকে, ফলে সমাজে তার আলাদা একটা প্রেস্টিজ আছে। ফ্যামিলির সবাই বুক উঁচা করে বলে অমুকের ছেলে বিসিএস ক্যাডার, বুঝছেন? এরপর আসেন, তার চলার মতো এনাফ টাকা পয়সাও আছে, এই দুইটাও আছে, এনাফ টাকা পয়সা আছে, ফলে এটা একটা ব্যালেন্স জব। বাংলাদেশের মানুষ এই কারণে এটার দিকে ছোটে। ঠিক আছে? এরকম আপনার ধরেন টাকা আছে, এই দুইটা নাই, ফাংশন করে না। প্রেস্টিজ আছে, টাকা পয়সা নাই, সলিমুদ্দিরে কলিমুদ্দিরে মানুষ গোনে না। অনেক আপনার বাপ, আপনি সিরাজউদ্দৌলার বংশধর, পকেটে টাকা নাই এবং আপনার কেউ, আপনার পাওয়ার নাই, লাভ নাই আপনি সিরাজউদ্দৌলার বংশধর হইলেও। আবার আপনার অনেক পাওয়ার আছে, আপনি ইউনিয়ন পরিষদের নেতা, হেডম অনেক, কিন্তু আপনার টাকা নাই, এবং আপনার দেখা যায় যে ওই যে ইউনিয়ন পরিষদের নেতা হয়েছেন, কিন্তু আপনি বড় বংশ থেকে আসেন নাই, তখন মানুষ সামনাসামনি আপনারা গুরুত্ব দিবে, পিছনে গিয়ে বলবে এই ধরনের একটা ব্যাপার থাকে। তো ওয়েবার বলতেছে যে একটা মানুষের যদি তার স্ট্যাটাসকে নির্ধারণ করতে হয়, 3টা জিনিস খেয়াল করতে হবে: শ্রেণী, মর্যাদা, ক্ষমতা, মানি, প্রেস্টিজ, পাওয়ার। 3টা থাকলেই, 3টার মধ্যে ব্যালেন্স থাকলেই আপনি সমাজে সবচেয়ে ভালো থাকবেন। লাস্ট আমরা একটু দেখব, ম্যাক্স ওয়েবার বলছে যে পুঁজিবাদ বা ক্যাপিটালিজমের জন্ম কেমনে হয়েছে, এটা নিয়ে উনি আলাপ করছে। উনি বলতেছেন প্রোটেস্ট্যান্ট যে ধর্ম আছে, এই ধর্মের একটা ধারা হয়েছে ক্যালভিনিজম। এই ক্যালভিনিজম থেকে পুঁজিবাদ আসছে পৃথিবীতে, যে পুঁজিবাদী বিশ্বে আমরা বসবাস করি, এটা ক্যালভিনিজম থেকে আসছে। কিভাবে আসছে দেখেন, ক্যালভিনিজমে বলছে তোমরা কাজ করবা, খালি কাজ করবা, অলসতা করা যাবে না। কাজ করলে কি হবে? তুমি সম্পদ অর্জন করতে পারবা। এবার দেখেন, তাহলে প্রথম কথা হইলো ক্যালভিনিজম বলতেছে তুমি কাজ করবা, এটা দিয়ে তুমি সম্পদ অর্জন করতে পারবা। এখন সম্পদ তুমি অর্জন করবা, কিন্তু অপচয় করা যাবে না। অপচয় না, ভোগ বিলাস করা যাবে না। তাহলে তুমি করবাটা কি? এত কষ্ট করে তুমি সম্পদ অর্জন করলা বা আপনি করলেন, এরপর আপনি করবেনটা কি? ক্যালভিনিজম বলতেছে এরপর আপনি যেটা করবেন সেটা হইলো আরো কাজ করবেন, এবং এই যে সম্পদ যে পাইছেন এটা পুনরায় আপনি বিনিয়োগ করবেন, আরো সম্পদ বানাইবেন, খালি সম্পদ বানাইতে থাকবেন। এখন এত সম্পদের পরে আপনি আবার চাইলেই সম্পদ দিয়া যা ইচ্ছা তা করতে পারবেন না, ভোগ বিলাস করতে পারবেন না, ভালো কিছু ভালো লাগলে খাইতে পারবেন না। হ্যাঁ, কারণ আপনাকে তো ক্যালভিনিজম বলতেছে আপনাকে কি হইতে হবে? অলস হওয়া যাবে না, বেশি ভোগ বিলাসে করা যাবে না, কিন্তু সম্পদ কামাইতে হবে। তাহলে এই সম্পদ দিয়ে আপনি কি করবেন? একটা হইলো আপনি বিনিয়োগ করবেন, আরেকটা হইলো ওই যে ক্যালভিনিজমের যেই আপনার কি বলে হুজুররা আছে, আমরা এটাকে কি বলতে, চার্চ, আপনি চার্চে টাকা দিবেন। এত কষ্টের টাকা আপনি কি করবেন? হয় বিনিয়োগ করবেন, নাহলে চার্চে দিবেন। এবার এটার সাথে মিলান তো পুঁজিবাদ মিলে কিনা। ওইখান থেকে কিন্তু পুঁজিবাদের জন্ম হয়েছে। এই যে ক্যাপিটালিজম আপনারা কি বলে, কাজ করো কাজ করো, প্রোডাক্টিভ হও প্রোডাক্টিভ হও, হ্যাঁ, 9টা 5টার পরে তুমি ওভার টাইম করো, তাহলে তুমি কি পাইবা? টাকা পাইবা। এই টাকা তুমি কি করবা? এই টাকা তো তুমি উড়ায় ফেললে সমস্যা, এই টাকা তুমি খরচ করে ফেললে সমস্যা। তাহলে এই টাকা দিয়ে তুমি এখন একটা এফডিআর করো, কারণ 50 বছর পরে যখন তোমার পাশে কেউ থাকবে না, তখন এই টাকা তোমারে হেল্প করবে। কিন্তু 50 বছর পরে তুমি থাকবা কি থাকবা না এটা তো কেউ জানে না। সো এইখান থেকেই পুঁজিবাদের জন্ম হয়েছে। ওয়েবার বলতেছেন এই ক্যালভিনিজমের মাধ্যমে সম্পদ এক জায়গায় জমা হচ্ছে। এই যে কোথায়?
চার্চে বা হচ্ছে যে আপনার নিজের কাছে সম্পদ কি হচ্ছে, একদিকে খালি জমা হচ্ছে, সেটার পুনর্বিনিয়োগ হচ্ছে। পুঁজিবাদ কিন্তু এটাই, ক্যাপিটালিজম এটাই, যে খালি সম্পদ কামাও, সম্পদ কামাও, 5 টাকা জিনিস 15 টাকায় বেচো, তাহলে তোমার 10 টাকা লাভ হবে, সেটা দিয়ে তুমি আরো ব্যবসা বাড়াইতে পারবা। এইভাবেই যে চিন্তা, এই জিনিসটা আসছে এই যে প্রোটেস্ট্যান্ট ধর্ম থেকে। এটার ইংলিশ নাম হচ্ছে, এই বইটার নাম হচ্ছে প্রোটেস্ট্যান্ট ইথিক্স অ্যান্ড দ্য রাইজ অফ ক্যাপিটালিজম। এটাও অবজেক্টিভে আসে যে এই বইটি কে লিখেছেন। তো আমরা মোটামুটি 6 জনের ব্যাপারে আলাপ করলাম, অনেক ডিপ আলাপ কিন্তু আজকে আমরা করছি, এবং এই আলাপটা যদি আপনারা বুঝা থাকেন তাইলে আপনাদের সমাজ বিজ্ঞানের পরের চ্যাপ্টারগুলো পানির মতো সহজ লাগার কথা। আমরা এবার একটু দেখি যে আল আসাবিয়া একটা গ্রন্থ কে লিখেছিলেন যেন, ইবনে খালদুন। এখন এই আসাবিয়া মানে কি? আসাবিয়া মানে হচ্ছে সামাজিক সংহতি। উনি সমাজের মানুষের মধ্যে যে গোষ্ঠী জীবন আছে সেটাকে উনি আসাবিয়া বলছিলেন, তার মানে সামাজিক সংহতির কথা উনি বলেছিলেন। সামাজিক স্থিতিশীলতা ও গতিশীলতা, দেখেন এটা সকল বোর্ডে 2015 সালে আসছে। আমি যে বলছিলাম পড়ানোর সময়, এইটা যখন পড়াইছি তখন আমি বলে দিছি যে এটা কার, অগাস্ট কোতের। এবং স্থিতিশীলতা গতিশীলতা বুঝাইতে গিয়ে আমি আমার অনেক মনের খায়েশও বলে দিছি যে আমি খুব সুন্দর করে একটা মানে 7 দিন 10 দিনের প্রোগ্রাম করে একটা বিবাহ করতে চাই, তাই না? সো এই যে অগাস্ট কোতের কথা। এরপরে দ্য প্রিন্সিপালস অফ সোশ্যোলজি বইটা কার? দ্য প্রিন্সিপালস অফ সোশ্যোলজি বইটা, এখানে দেখেন প্রিন্সিপাল নামে যত বই পাইবেন, প্রিন্সিপালের টাইপ একটা চেহারা আছে হারবার্ট স্পেন্সারের। তো আপনারা ওই দ্য প্রিন্সিপাল অফ সোশ্যোলজি বা এই ধরনের কোনো জিনিস যদি দেখেন, এই বইটা লিখেছেন হারবার্ট স্পেন্সার, এটা একটু মাথায় রাখবেন। এরপর দুর্খেম কত ধরনের আত্মহত্যার কথা বলেছেন? দুর্খেম 4 ধরনের আত্মহত্যার কথা বলেছেন। মার্কসের মতে সমাজের মৌলিক কাঠামো কি? আমরা পড়ছি যে মার্কস সব কিছুতেই বলছে যে সব জ্ঞানজামের মূল হয়েছে টাকা, অর্থনীতি, তার মানে এটা হচ্ছে অর্থনীতি। কোন সমাজ বিজ্ঞানীর জন্ম তিউনিসে? আমরা প্রথমেই দেখছি যে ইবনে খালদুন, ওনার জন্ম তিউনিসে। এবং শ্রেণী সংগ্রাম তত্ত্বটি কার? শ্রেণী রিলেটেড যত আলাপ আছে বেশিরভাগই হচ্ছে মার্কসের। তো এখানে যেহেতু অগাস্ট কোত, ম্যাক্স ওয়েবার এবং ইবনে খালদুনের নাম আছে মার্কস ছাড়া, আমরা এখানে মার্কসকে দাগাবো। তো মোটামুটি আমরা অবজেক্টিভগুলো দেখলাম। এই অধ্যায় থেকে সাবজেক্টিভ আসলেও আপনারা যেভাবে আলোচনা করেছি আশা করি সাবজেক্টিভগুলোও আপনারা ডিল করতে পারবেন। এবং এই অধ্যায় থেকে যেহেতু আমরা এখন দেখছি যে আর শর্ট সিলেবাস নাই, এই অধ্যায়টা আপনাদেরকে খুবই ভালো করে পড়তে হবে। এবং আশা করি আজকের লেকচারটা ভালো মতো করলে সমাজবিজ্ঞানের 3য় অধ্যায় নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকার কথা না। এতক্ষণ ধরে আমাদের সাথে ক্লাস করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আবার কোনো ক্লাসে দেখা হয়ে যাবে এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি।